চলে যাব প্রিজম এবং আলোর বিচ্ছুরণ এবং আলোর বিক্ষেপণ। এরপরে প্রিজমের টপিকের উপরেই এগুলো রয়েছে, আলোর বিচ্ছুরণ এবং আলোর বিক্ষেপণ। এটা খুব ছোট ছোট টপিক, দু একটা করেই তোমার থিওরি তো আসে। দেখো, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে মানে কতগুলো সমস্যা তৈরি হচ্ছে, একটু একটু সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ, কতকগুলো সমস্যা তৈরি হচ্ছে। এটা হচ্ছে যে পড়ছি সবেই কিন্তু মনে থাকছে না, আর কয়েকটা দিন সময় আছে ওভারল্যাপিং করে যাচ্ছে, যার ফলে পড়ছে সে লেন্স, কিন্তু সে দর্পণের মতন করেই ভাবছে এবং দর্পণের সাথে লেন্সের ওভারল্যাপিং হয়ে যাচ্ছে কোয়ান্টামের সাথে অ্যাটমের ওভারল্যাপিং হয়ে যাচ্ছে সেমিকন্ডাক্টরের সাথে, তো তোমার তার আগের চ্যাপ্টার যেটা রয়েছে নিউক্লিয়াসের সাথে। এই যে তার মানে পড়ছে সে সেমিকন্ডাক্টর, কিন্তু তার নিউক্লিয়াসের মতন করে সে তার মনে পড়ছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এতে তার কনফিডেন্স তো ডাউন হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে, বা তোমার যদি এরকম ঘটনা ঘটে, তোমার মনে হচ্ছে যে তোমার কিন্তু কিছু পড়া হয়নি, তুমি পরীক্ষায় পারবে না নাম্বার করতে, তুমি লিখতে পারবে না কিছু, তুমি ভুলে গেছো। তো এখানে কিছু বলার আছে। দেখো, যে সময় রয়েছে সে সময়টা কিন্তু যথেষ্ট রয়েছে, এখনো যে সময় নেই আমি এমনটা বলবো না। পার ডে যদি তুমি তোমার পড়াটাকে বাড়িয়ে 12-13 ঘন্টা করে দাও, তোমার যথেষ্ট কিন্তু শেষ হয়ে যাবে। তুমি 6 দিন করে দেখো, 6 দিন তুমি টানা 12 ঘন্টা পড়ে দেখো, তাহলে তুমি দেখবে তোমার পড়ার মতন কোনো টপিক থাকবে না বেঁচে। এটা কিন্তু আমি তোমাকে বলতে পারি, এটা কিন্তু দেখা গেছে যে টপিক থাকবে না, এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। কিন্তু তোমাকে কতকগুলো জিনিসকে আজ থেকেই শুরু করতে হবে, যেদিন থেকে দেখছো কতকগুলো জিনিস তোমাকে অবশ্যই শুরু করতে হবে, যার ফলে ওভারল্যাপিংয়ের সমস্যাটা আসবে না এবং তোমার পক্ষে আরও বেশি সুবিধা হবে। আমি যেটা বলি, প্রথম দেখো, তোমাকে কালকে পরশুর পরিকল্পনা নেই, কালকে সকালে যা করবে তার একটা তোমাকে পরিকল্পনা করে রাখতে হবে। কালকে তুমি সকালে যা করবে কীরকম না, তুমি একটা পাঁচালি করে রাখলে, যেমন সেই হতো না পাঁচালি, এরকম পাঁচালি করে রাখলে কাল সকালে কি কি পড়বে। তুমি সকাল থেকে 12টা পর্যন্ত কোন টপিকটা শেষ করবে, এবং 12টার পর তুমি 2টোর পরে কোন টপিকটা করবে, সন্ধেবেলায় কোনটা পড়বে, রাত্রে কোনটা পড়বে, এরকম একটা পাঁচালি তুমি আজকে লিখে রাখবে। কালকে তোমার টার্গেটই থাকবে অন্য সব কিছু ভুলে গিয়ে যা চলছে চলুক, দুনিয়ায় যা হচ্ছে হয়ে যাক। দেখো, যা হচ্ছে হয়ে যাক, কারণ যেটা তুমি ঘটছে সেটা তুমি না পরিবর্তন করতে পারবে, আবার সেই ঘটনাটা কিন্তু যথেষ্টভাবে তোমার পরীক্ষার পরেও কিন্তু সেটা থাকবে, এমন নয় যে পরীক্ষার পরে সেটা শেষ হয়ে যাবে, থাকবে। অতএব যা হচ্ছে হয়ে যাক, আমার ভাবার দরকার নেই এই মুহূর্তে। আপাতত 20 দিন আমি তো ঠিকঠাক আমার রুটিন অনুযায়ী করব। তাহলে তুমি তোমার পাঁচালি কমপ্লিট করা হবে তোমার সারাদিনের টাস্ক। এটা কিন্তু প্রথম টাস্ক কমপ্লিট আমি করবই, যাই হয়ে যাক। তাতে আমি বিরক্ত লাগছে, বাইরে যাব, বাইরে গিয়ে একটু ঘুরে কিন্তু আবার চলে আসবো, আমি করবই কমপ্লিট টাস্ক, যাই হয়ে যাক। এবং এটা আমি ভাবি মাঝে মাঝে, ধরো দেখো, তুমি একটা সিনেমা দেখেছো 3 মাস আগে, আর তুমি এটাই 3 বেলা করে যেটা পড়ছো, তুমি দেখো সন্ধ্যেবেলায় কিন্তু তুমি সিনেমাটা মনে আছে, তুমি এটা ভুলে যাচ্ছ। এর ফলে অথচ তুমি মাথাকে এটা বোঝাচ্ছ যে ভাই এইটা মনে রাখ, এটা পরীক্ষায় কাজে লাগবে, এটা ভুলে যা, কিন্তু মাথা তা করছে না, মাথা সিনেমাটাই মনে রাখছে, এটা তো ভুলে যাচ্ছে। তাহলে মাথাকে বোঝালেও মাথা এটা জানে তুমি কেমন আবেগ দিয়ে কোন জিনিসটা করেছো, মাথা সেখান থেকে আসল সিমটমটা নিয়ে নিয়েছে, যে এটাকে আবেগ দিয়ে দেখেছে, যথেষ্ট আবেগ এবং যথেষ্ট ওর ভিতরে ঢুকে দেখেছে, তার মানে এটা ওর প্রয়োজন। যে পড়াটা পড়ছে ও বাইরের থেকে বারবার পড়ছে, এটা কিন্তু প্রয়োজন নেই। তাই মাথা অলরেডি কি করেছে, যেটা তুমি পড়েছো সেটাকে সাইড করে ভিতরের দরজা রেখে দিয়েছে, আর সিনেমাটা সামনের দরজা রেখেছে, কারণ মাথা ভাবছে যে কোনো সময় তোমার এটা দরকার হতে পারে, ওটার দরকার নেই। তো তোমাকে এই মাথাকেই প্রেসারাইজ করতে হবে, মাথাকে বারবার প্রেসারাইজ করতে হবে, মাথা তখন কাজ করবে এটা কি, তুমি সারাদিনে যা পড়লে রাত্রেবেলা ঘুমানোর সময় তুমি অতি অবশ্যই কিন্তু মেমোরাইজ করার চেষ্টা করবে, যে আমি সকালবেলা এটা পড়েছি, রে অপটিক্স পড়েছি, তারপরে কেমিস্ট্রির কম্পাউন্ড পড়েছি, তারপরে ম্যাথে এটা করেছি, এটা পড়েছি, এর ডেফিনেশন এটা ছিল। রাত্রেবেলায় শোয়ার সময় অবশ্যই মনে করার চেষ্টা করবে তুমি কি কি পড়েছো। মাথার প্রথম কষ্ট হবে, আজ কষ্ট হবে, কাল কষ্ট হবে, পরশু কষ্ট হবে, কিন্তু মাথার কাছে দৃঢ় সিগন্যাল যাবে যে এ তো ছাড়বে না, আমাকে না মনে করিয়ে ও ছাড়বে না, আমাকে কষ্ট এ রাত হলে দিবেই, এ বেটা রাত হলে কষ্ট দিবেই।
তাই মাথা কিন্তু সকাল থেকে তুমি আজ আর কাল যদি দুদিন করো, মাথা কিন্তু পরের দিন সকাল থেকে টার্গেটই থাকবে যে রাত্রেবেলায় যেমন আমাকে বেশি না জ্বালায়, না কষ্ট দেয়। তাই বাবা এটাকে ভিতরের দরজা না রেখে সামনেই রাখি, যাতে করে যখন রাত্রেবেলায় প্রয়োজন হবে আমি বার করে দেবো, এই নাও তোমার জিনিস, তুমি সকাল থেকে যেটা পড়েছো এই নাও আমি রেখেছি। এইটা কিন্তু করতে হবে, মাথার সাথে মাথাকে অর্ডার করতে শিখতে হবে যে আমার রাত্রেবেলায় এটা প্রয়োজন। তুমি সারাদিনে কি করছো আমি জানি না, রাত্রেবেলায় আমি যখনই আমি শুয়ে চোখ বন্ধ করবো তখনই তুমি আমার চোখের সামনে এগুলো নামিয়ে দেবে, এটা কিন্তু পরিষ্কার। মাথাকে তুমি যদি আজকাল এই 2 দিন পরশু 3 দিন যদি তুমি এই প্র্যাকটিসটা করো, 4 নাম্বার দিনে দেখো মাথা কিন্তু রেডি হয়ে থাকবে যে এর এটা প্রয়োজন, এ রাত হলেই আমাকে জ্বালাবে, সারা রাত ধরে জ্বালাবে যে আমাকে বার করে দাও সকাল থেকে যেটা করলো। তার ফলে মাথা কিন্তু যথেষ্ট রেডি হয়ে থাকবে যে এ বলা মাত্রই আমি বার করে থাকবো। এর ফলে তোমার মেমোরাইজ পাওয়ারও কিন্তু বাড়বে, আর সাথে সাথে ওভারল্যাপিং এর সমস্যাটা হবে না। তখন এদিকটা এদিক ওদিকটা এদিক এইটা সমস্যাটা হবে না, তুমি কিন্তু যথেষ্টভাবে মনে রাখতে পারবে এবং অনেক দ্রুত তুমি কাজ করতে পারবে। কারণ তুমি আজকে যেটা পড়ছো আর হয়তো পরীক্ষার আগের দিন পর্যন্ত সময় পাবে না সেটা পড়ার। অবশ্যই কিন্তু এটা করে দেখো, আমার পারলে জানাও যে সফল হলে কিনা। আমি দেখেছি 2-1 জন কিন্তু করেছে, তার কিন্তু এফেক্টিভ হয়েছে কাজে। চলো আমরা চলে যাই প্রিজমের ক্ষেত্রে। প্রিজমের প্রতিসারক কোণের মান এ, ওই প্রিজমের একটি প্রতিসারক তলের উপর আপতিত রশ্মির জন্য চ্যুতি কোণের মান নির্ণয় করো। দেখো মাধ্যমিকও ছিল, এটা পারবে। এ হচ্ছে আমার একটা প্রিজম, যার প্রিজম কোণের মান তো এ, তুমি নিশ্চয়ই জানো এই দুটো হচ্ছে অঙ্কিত অভিলম্ব। কোনো একটা রশ্মি এখান থেকে এখানে পড়েছে, এই কোণটা হচ্ছে আপতন কোণ I1, সে এখান থেকে এখানে পড়েছে তারপর এদিকে চলে গেছে। এটা তুমি করেছো, মাধ্যমিক থেকেই করে আসছো। এটাকে বলা ইনসিডেন্ট রে, এটাকে রিফ্লেক্টিভ রে, এটা ইমার্জেন্ট রে। আপতন কোণ, প্রতিসরণ কোণ, আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, নির্গমিত রশ্মি। আপতন কোণ এই দুটো হচ্ছে প্রতিসরণ কোণ। এই দেখো প্রতিসরণ কোণ হবে এটা R1, এটা হবে প্রতিসরণ কোণ R2, আর এটা হবে নির্গমন কোণ I2। তাহলে চ্যুতি কোণ কি মাধ্যমিকও করেছিলে। দেখো যদি প্রিজম না থাকতো, এই প্রিজম যদি এখান থেকে সরিয়ে দিই, তাহলে এই রশ্মির তো বলার কেউ থাকেনি, নির্ভয়ে এইদিকে পালিয়ে যেত, তাই না? প্রিজম যদি না থাকতো তাহলে নির্ভয়ে এইদিকে পালিয়ে যেত, কিন্তু যাচ্ছে কোণটা দিয়ে, এটা দিয়ে, যার ফলে এই যে কোণটা তৈরি করেছে এটাকে বলবো চ্যুতি কোণ ডেল। খুব সহজ, এখন আর এই প্রমাণগুলো দেওয়ার সম্ভাবনা খুবই কম, তাও আমি করে দিচ্ছি। দেখো প্রথম তলে আপতনের জন্য চ্যুতি কোণের মান নিশ্চয়ই এটা, আই হোপ তোমরা জানো এটা। তো প্রথম কোণে আপতনের জন্য চ্যুতি কোণের মান del1 সমান স্বাভাবিকভাবে হবে I1 মাইনাস R1। দ্বিতীয় তলে আপতনের জন্য দেখো বিচ্ছুরণ কোণ যেটা হবে, প্রথম তলে আপতনের জন্য বিচ্ছুরণ কোণ তো বিচ্ছুরণ হবে না, আমার বিচ্যুতি কোণ। তাহলে দেখো প্রথম তলে আপতনের জন্য ওর বিচ্যুতি কোণের মান হবে del1। আই হোপ তোমরা পারো, del1 সমান I1 মাইনাস R1। দ্বিতীয় তলে আপতনের জন্য ওর যে বিচ্যুতি কোণ হবে, ধরো যদি এই তলটা না থাকতো তাহলে ও তো এইভাবে বেরিয়ে যেত। তার মানে এর যে বিচ্যুতি কোণ হয়েছে সেটা তো তোমার হয়েছে এটা, দেখো তো del2। তাহলে দ্বিতীয় তলে আপতনের জন্য বিচ্যুতি কোণ হবে del2 সমান I2 মাইনাস R2। আবার দেখো এই যে ত্রিভুজটায় দুটো অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সাথে সমান, যার ফলে বিচ্যুতি কোণ ডেল সমান del1 প্লাস del2। মান বসালে দেখো পাবে I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2। এটা পাচ্ছ তুমি বিচ্যুতি কোণের মান। এবারে দেখো তোমার কাছে এই একটি চতুর্ভুজ আছে, এ যদি এ তো আছে তাই নাম দিচ্ছি x y z, u x y z। দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা আগেই পড়েছো, এগুলোর প্রমাণ নতুন করে দরকার নেই। সেটা হচ্ছে যে এই দুটো বিপরীত কোণ এ এবং এই কোণ z, এদের সমষ্টি সর্বদা হয় 180 ডিগ্রি। যার ফলে এই চতুর্ভুজের জন্য আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ z সমান 180 ডিগ্রি। তাহলে তোমার চলে আসছে, দেখো কোণ z কে আমরা বলতে পারি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাই এই কোণ z কে বলা যায় যে 180 মাইনাস R1 মাইনাস
8। তার মানে এই তিনটে কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। যার ফলে কোণ এ প্লাস জেডকে আমরা এরকম লিখছি 180 মাইনাস R1 প্লাস R2 সমান 180। 180 ক্যান্সেল। দেখো এ সমান চলে আসছে R1 প্লাস R2। আবার এই ছিল প্রিজমের প্রতিসারক কোণ। তাহলে বিচ্যুতি কোণের মান চলে আসছে তোমার I1 প্লাস I2 মাইনাস এ। এটা দেখো এ। এটা মাধ্যমিকও তোমার প্রমাণটা কিন্তু ছিল। এর সাথে তোমাকে একটা জুড়ে দিয়েছে আপতিত রশ্মির আপতন কোণের মানের পরিবর্তনের সঙ্গে চ্যুতি কোণের মানের পরিবর্তনের লেখচিত্রের সাহায্যে দেখাও। এর অর্থ দাঁড়াচ্ছে এটা যে এটা যদি আমার কোনো একটা আপতন কোণ, এ দেখো এটা হচ্ছে আমার আপতন কোণ, আমি মনে করছি এর একটা লেখচিত্র সাহায্যে দেখাতে বলেছে। তাহলে এটাকে আমি বলছি আপতন কোণ I1 আর এটা হচ্ছে বিচ্যুতি কোণ ডেল। আমি কি করলাম, সাপোজ মনে করো আপতন কোণ 0 মানে লাইটকে এখানে ফেলছি, আপতন কোণ 0 মানে লাইটকে তো আমি এখানে ফেলছি, তাই তো? লাইটকে যদি আমি এখানে ফেলি, যত আমি সময়ের সাপেক্ষে লাইট দেখো আপতন কোণকে চেঞ্জ করতে থাকবো, মানে আপতন কোণকে বৃদ্ধি করছি 0, 1, 2, 3, 4, তার জন্য এই যে ডেলের যে মানের পরিবর্তন হবে সেই পরিবর্তনের তোমাকে লেখচিত্রটা দেখাতে বলেছে। এটাকে এখানে আমি মনে 0 থেকে ফেলছি, দিয়ে ধীরে 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 লেজার লাইটকে মনে করো বৃদ্ধি করছি, এরকম এরকম বৃদ্ধি করছি। তো এর সাথে এর কোণের যে মানের, এই কোণটাকে বৃদ্ধি, আপতন কোণকে বৃদ্ধি করতে থাকলে চ্যুতি কোণের মানের কি পরিবর্তন হবে সেটা তোমাকে দেখাতে বলেছে। তুমি এইভাবে করো, এর যে তুমি জানো হয় যে এটা এরকম গ্রাফ হয়। এই যে এই কোণটাকে বলা হয় মিনিমাম ডেভিয়েশন। আপতন কোণের যে মানের জন্য চ্যুতি কোণের মান সর্বনিম্ন হয় সেটাকে বলা হচ্ছে ন্যূনতম চ্যুতি কোণ। ঠিক এইরকম আমরা গ্রাফ পাবো, ঠিক এইরকম গ্রাফ পাবো। প্রথমে তো আপতন কোণের জন্য চ্যুতি কোণের মান বেশি, যত আপতন কোণ বৃদ্ধি করছি তত চ্যুতি কোণ কমছে, কমতে 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 একটা সময় মিনিমাম হয়ে যাচ্ছে। মিনিমাম হওয়ার পর আবার আপতন কোণ বৃদ্ধি করলে চ্যুতি কোণের মান তো বৃদ্ধি পাচ্ছে। এটাই ছিল ওর লেখচিত্র। এবং তুমি জানো যে এটা কোন কন্ডিশনে হবে না, দেখো প্রত্যেকটা ডেলের, ধরো ডেলের মান 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য দেখো যেমন একটা আপতন কোণের জন্য এটা পাবে, তেমনি আর একটা আপতনের জন্য সেম পাবে। তো মানে বিচ্যুতি কোণের মান দুটো আপতন কোণের জন্য পাচ্ছ, একবার হয়তো 15-তে পাচ্ছ, তো একবার হয়তো 25-এ পাচ্ছ। দুটো আলাদা আলাদা আপতনের কোণের জন্য চ্যুতি কোণের মান সমান পাচ্ছ, কিন্তু ন্যূনতম চ্যুতি কোণে দেখো আপতন কোণের মান দুটো পাচ্ছ না, একটা পাচ্ছ। যে কোনো জায়গাতে তুমি নাও, ধরো এটা নিলে তাতেও দেখো দুটো আপতন কোণ পাবে, একটা এটা একটা এটা, কিন্তু চ্যুতি কোণের ন্যূনতম চ্যুতি কোণে দেখো তুমি একটি আপতন কোণের জন্য পাচ্ছ। তোমাকে বলে যে কোনো একটি প্রিজম আছে যার প্রতিসারক কোণের মান 60 ডিগ্রি, মিনস এই কোণটা 60, এ তো 60, এবং প্রতিসরাঙ্ক বলা আছে √7/3। এ হচ্ছে প্রিজমের দুটো অঙ্কিত অভিলম্ব। বলেছে এই আপতন কোণের কত মানের জন্য প্রতিসিত রশ্মিটি ঘেঁষে বেরিয়ে যাবে, কাকে? বিভেদ তলকে ঘেঁষে বেরিয়ে যাবে বা 90 ডিগ্রি ভাবে বেরিয়ে যাবে। এই I1টাকে চেয়েছে আপতন কোণের কত মানের জন্য নির্গমিত রশ্মি এইভাবে বেরিয়ে যাবে, আপতন কোণের কত মানের জন্য নির্গমিত রশ্মি এটা দিয়ে বেরিয়ে যাবে। এটা তো প্রশ্ন দিয়েছে, এই দুটো মান দেওয়া আছে। তো আমরা প্রথমে কন্ডিশনটা করি, তোমার কন্ডিশনের থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে যে আপতন কোণের কত নির্দিষ্ট মানের জন্য নির্গমন কোণ 90 ডিগ্রি হবে, বা আপতন কোণের কতটা মানের পর আর রশ্মি কোনরূপ বাইরে বেরোবে না। তো আমরা কি করব না, আমরা আই এর কন্ডিশন বার করব। দেখো এটা প্রতিসরণ কোণ প্রথম R1, এটা R2, আর এটা তো হয়ে যাবে 90। এটা R1, এটা R2, এটা হয়ে যাবে 90। তাহলে আমরা এরকম বলতে পারি, দেখো প্রতিসারক কোণ A সমান R1 প্লাস R2। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তোমরা নিশ্চয়ই জানো যে 90 ডিগ্রি আপতন প্রতিসরণ বা নির্গমন কোণ হয়ে গেলে এটা হয়ে যায় সংকট কোণ, তাই না?
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার জন্য আপতন কোণের যে ন্যূনতম মানে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেটাই ছিল সংকট কোণ। এবং তোমরা জানো সংকট কোণের মান হচ্ছে সাইন থিটা সি সমান 1/μ, মিনস থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ, এটা ছিল। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি এ সমান R1 প্লাস থিটা সি। দেখো R2টা তো থিটা সি হয়ে গেছে, কারণ এ তো এর মধ্য দিয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে গেছে। R1 সমান হয়ে যাচ্ছে এ মাইনাস থিটা সি। আবার দেখো প্রথম তলে আপতনের জন্য আমরা বলতে পারি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হলে সাইন I1 বাই সাইন R2, স্নেলের যে সূত্র ছিল, সাইন I1 বাই সাইন R1। তো সাইন I1 সমান মিউ সাইন, দেখো R1 এর জায়গায় আমি লিখে দিচ্ছি এ মাইনাস থিটা সি, এ মাইনাস থিটা সি। অর্থাৎ সাইন I1 সমান তোমার কাছে চলে আসছে মিউ, এটাকে দেখো ভেঙে দিচ্ছি, সাইন থিটা সি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা পাচ্ছি। দেখো ভেঙে দিলাম, এটা পাচ্ছি। চলো মান বসাই। দেখো সাইন থিটা সি মিনস হচ্ছে 1/μ, তাহলে সেই হিসাবে আমরা আগের থেকেই বলতে পারি কস থিটা সি সমান রুট 1 মাইনাস 1/μ তার স্কোয়ার, মিনস রুট মিউ স্কোয়ার মাইনাস 1 বাই রুটের বাইরে মিউ। তাহলে এর মান বসালে মিউ ইন্টু সাইন এ কস থিটা সি মিনস হয়ে যাচ্ছে দেখো রুট মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ, এটা পাচ্ছে কস থিটা সি এর মান, মাইনাস কস এ সাইন থিটা সি এর মান পাচ্ছি 1/μ। দেখো এটা মিউ আছে, তার মানে মিউ কমন নিলে মিউ তো বেরিয়ে যাবে, যার ফলে সাইন I1 সমান সাইন এ রুট মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ, এটা পাচ্ছি। যদি আমরা আই সমান করি, আই সমান চলে আসবে সাইন ইনভার্স সাইন এ মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি 90 ডিগ্রি কোণে, নির্গমিত রশ্মি 90 ডিগ্রি কোণে কিন্তু বেরিয়ে যাবে। ইন্টারেস্টিং। দেখো আপতন কোণের মান যদি এর থেকে কম হয়, আপতন কোণের মান যদি এর থেকে কম হয়, এই নির্দিষ্ট প্রিজমটার জন্য, এই নির্দিষ্ট প্রিজমের জন্য আপতন কোণের মান যদি এর থেকে কম হয় এই মানটার থেকে, তাহলে রশ্মি বাইরে বেরোবে না, রশ্মি ভিতরেই থেকে যাবে। কারণ এর যখন সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যাবে, সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে গেলেই তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এবং I1 এর মান যদি এর কন্ডিশনের চেয়ে বড় হয়, তাহলে রশ্মি বাইরে বেরোবে। তুমি এই অঙ্কটা করি তাহলে তুমি বুঝতে পারবে। তো এই কন্ডিশনটা থাকে। তো আমরা সাইন ইনভার্স করতেই পারতাম, I1 সমান সাইন ইনভার্স, তো আমরা করছি না, মানটা বসাবো। দেখো এর মান দেওয়া আছে 60, তাহলে সাইন 60 রুট মিউ স্কোয়ার মাইনাস 1, তো মিউ স্কোয়ার মাইনাস 7/3 মাইনাস 1 মাইনাস কস 60, এটা পাচ্ছি। সাইন 60 মান তোমরা জানো রুট 3/2, আর দেখো এটা চলে আসছে রুট 4/3 মাইনাস কস 60 মান তো হাফ। তাহলে দেখো রুট 3/2 আবার রুট 4/3, এটা থেকে এটা ক্যান্সেল হচ্ছে, কারণ এটা 2 চলে আসবে রুটের বাইরে, আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমার থাকছে 1 মাইনাস হাফ, মিনস চলে আসছে সাইন I সমান হাফ, সাইন I1 সমান হাফ, বাদ বলতেই পারি I1 ইকুয়ালস টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে ওর অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের নির্গমিত রশ্মি 90-তে যাবে। এখন গল্প হচ্ছে যদি I1 এর মান 29 হতো তাহলে কি হতো? তাহলে রশ্মি বাইরে বেরোতো না। যদি I1 এর মান 30 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে রশ্মি বাইরে বেরোবে না, যদি বেশি হয় তাহলে রশ্মি তো বাইরে বেরোবে, মানে মিনিমাম 30 হতে হবে। 30-র চেয়ে বেশি হলে রশ্মি বেরোবে, 30-র চেয়ে কম হলে রশ্মি বাইরে বেরোবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো
আমরা বললাম এই যে R2-র মানটা এটা যদি থিটা সি এর চেয়ে বড় হয়ে যায়, তার মানে R2 যদি গ্রেটার দেন থিটা সি হয়, তাহলে তো রশ্মি বাইরে বেরোবে না, রশ্মি বাইরে বেরোবে না, বেরোবে না যদি R2-র মান থিটা সি এর চেয়ে বড় হয়। এখন তাহলে R2-র মানকে অবশ্যই হতে হবে ওর থিটা সি এর চেয়ে কম, ওর থিটা সি এর চেয়ে তোমাকে R2-কে কম হতে হবে। এবারে ভাবো আমরা পেয়েছি যে এদের যাই হয়ে যাক না কেন এর মান সর্বদা হবে R1 প্লাস থিটা সি, তার মানে এদের দুজনের যোগফল কিন্তু অলওয়েজ 60 হবে। R1 প্লাস থিটা সি এদের যোগফল 60 হবে। আবার দেখো মিউ সমান সাইন I1 বাই সাইন R1, যার ফলে I1 যদি বেশি হয় R1ও হবে বেশি। ভাবো I1 যদি বেশি হয় এই অনুপাতকে ঠিক রাখার জন্য R1 হবে বেশি, R1 যদি বেশি হয় তাহলে থিটা এই যে R2-র মানটা এটা হবে কম, তার মানে R1 যদি বাড়ে R2 তো কমবে, আর R2 কমা মানেই যত R2-র মান কম হবে তত তার সংকট কোণ অপেক্ষা মানটা কম হবে, যার ফলে রশ্মি বাইরে বেরোবে। তাই R1 যদি বাড়ে, I1 যদি বৃদ্ধি পায় রশ্মি বাইরে বেরোবে 30 ডিগ্রির চেয়ে এই অঙ্কটার ক্ষেত্রে, আর যদি 30-এর চেয়ে কম হয় I1 তাহলে কিন্তু রশ্মি বাইরে বেরোবে না। বিপদ সংকেত হিসেবে লাল আলোকে ব্যবহার করা হয় কেন? দেখো এটার কনসেপ্ট হচ্ছে এটাই যে রেলের একটা সূত্র ছিল, 1 নম্বরের প্রশ্ন। রেলের সূত্র অনুযায়ী আমরা জানি যে যখন আলো বায়ু মাধ্যম দিয়ে পেরোবে তখন বায়ু মাধ্যমের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম তাদেরকে শোষণ করবে এবং শোষণ করে চারপাশে ছড়িয়ে দেবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যাদের বেশি তাদেরকেও শোষণ করবে, কিন্তু রেলের সূত্র ছিল যে ওই বায়ু মাধ্যমের কণাগুলো যে তরঙ্গ দৈর্ঘ্যের সবচেয়ে বেশি তার যে বিক্ষেপণের যে ইন্টেন্সিটি সেটা এইভাবে চলবে 1/λ⁴। অর্থাৎ যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম তাদেরকে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তাই লাল আলোকে বিচ্ছুরণ সবচেয়ে কম করবে, যার ফলে লাল আলো নিজের মতন করে পেরিয়ে যাবে, ওকে শোষণ করে চারপাশে ছড়িয়ে দিবে না। সেই জন্য লাল আলোকে খুব দূর থেকে দেখতে পাওয়া যায়, কারণ লাল আলো তার নিজস্ব পথেই চলবে, আর বাকি যাদেরকে শোষণ করবে তাদেরকে তো চারপাশে তোমার বিক্ষেপণ করে দেবে, চারপাশে বিক্ষেপণ করে দেবে, বিচ্ছুরণ না বিক্ষেপণ করে দেবে। এই জন্য লাল আলোকে খুব দূর থেকে দেখতে পাওয়া যায়। আর যদি কেউ বলো যে আচ্ছা পার্টিকুলার কি লিখবো, তার জন্য আমি বলি আমি পাঠিয়ে দেবো, তোমরা মেসেজটা করে দিও নাম্বারটা। আচ্ছা চলো পরেরটা যাই। তো পরের প্রশ্ন দিয়েছে লেখচিত্রের সাহায্যে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির ন্যূনতম চ্যুতিকোণের ব্যাখ্যা দাও। একটু আগেই আমরা করলাম, তাও আমরা আবার করি, বুঝছিলাম 2015 সালেও দিয়েছিল, যার ফলে রিপিট কিন্তু প্রশ্ন প্রচুর হয়। প্রিভিয়াস ইয়ার 10 ইয়ার্স করার বড় উদ্দেশ্য এটাই যে কোশ্চেন কিন্তু রিপিট হবেই, কিছু কোশ্চেন রিপিট হবেই, অন্তত আমি বলতে পারি প্রিভিয়াস ইয়ার থেকে 20 মার্কস থাকবেই, বড় প্রশ্নে 20 মার্কস প্রিভিয়াস ইয়ারেরই থাকবে, এটা তুমি ধরেই নিয়ে চলো। বাকি যে 15 মার্কস থাকবে সেটার জন্য প্রতিটি চ্যাপ্টার থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে পড়েনি সেই ধরনের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের সেট আমি করে দেবো, এবং ওগুলোর থেকেই আশা করি থাকবে, এটা নিয়ে তোমার টেনশন নেই। তো দেখো আমরা একটা প্রিজম রয়েছে, যে প্রিজমে ধরো প্রথমে আমরা এরকম করছি, এ হচ্ছে আমার কাছে একটা প্রিজম রয়েছে, প্রথমে আমি একটা লেজার লাইটকে এখানে ফেলছি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে প্রথমে আমি এখানে তো তারপর আমি এই আপতন কোণের জন্য বিচ্যুতি কোণের মানকে আমি লক্ষ্য করছি, মানে প্রথমে আমি এখানে ফেললাম, ধীরে ধীরে আপতন কোণ বৃদ্ধি করছি, তার জন্য বিচ্যুতি কোণের মানকে আমি লক্ষ্য করছি। তো আমি দেখতে পাবো যে ঠিক এরকম একটা গ্রাফকে আমি লক্ষ্য করব। তো যে গ্রাফের মধ্যে এটাকে আমি বলতেই পারি বিচ্যুতি কোণ ডেল, এটা হচ্ছে আপতন কোণ I1। তো দেখো যে কোনো দুটো কোণের জন্য তুমি খেয়াল করো যে আমি যদি এখানের বিচ্যুতি কোণকে দেখি, তাহলে এই বিচ্যুতি কোণ একটি আপতন কোণ I1 এর জন্য ঘটেছে বা I2 নিয়ে নিচ্ছি, সেম বিচ্যুতি দেখো আর একটা আপতনের জন্য ঘটেছে, মানে দুটো আপতনের জন্য আমরা সেম বিচ্যুতি কোণ পাচ্ছি, এটা I2 ড্যাশ নিচ্ছি। দুটো সেম আপতনের জন্য আমরা বিচ্যুতি কোণকে তো সমান পাচ্ছি। কিভাবে না, দেখো বিচ্যুতি কোণের মান ধরে নাও ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ,
এ তো ফিক্সড। তো আমি এরকম ভাবছি যে বিচ্যুতি কোণ হচ্ছে 30 ডিগ্রি ধরে নিচ্ছি। I1 আমি ধরছি 20, I2 হচ্ছে ধরে নিচ্ছি 30 এবং এ ধরে নিচ্ছি 50, মানে এ তো হবে 20। মানে 20 ডিগ্রি একটা প্রিজমের জন্য, প্রতিসারক কোণের প্রিজমের জন্য আমরা দেখতে পাচ্ছি বিচ্যুতি কোণ তো 30 ডিগ্রি, এটা ধরে নিচ্ছি। তো দেখো, একবার বিচ্যুতি কোণের মান 30 ডিগ্রি তখন হবে যখন আমি I2 কে রাখবো 20-তে। ঠিক, I2 কে আমি যখন 20-তে রাখবো তখন বিচ্যুতি কোণের মান দেখো হয়ে যাবে, বা I1 একে যখন আমি 20-তে রাখবো তখন বিচ্যুতি কোণ হবে 30। সেম যদি আমি এটার জায়গায় এটা লিখি, দেখো এটাও কিন্তু 30 আসছে, যার ফলে আর একটা সেম আপতন কোণের জন্য বিচ্যুতি কোণের মান তো আমি সমান পাবো, তাই তো? আর একটা আপতন কোণের জন্য বিচ্যুতি মানটাকে আমি সমান পাচ্ছি, একটা I1 এর জন্য বা একটা অন্য এর জন্য। তো যে কোনো এখানে আমরা যদি পুরো বিচ্যুতি কোণের গ্রাফে দেখি, তো যে কোনো একটা বিচ্যুতি কোণের জন্য আপতন কোণের মান দুটো পাবো, সমান বিচ্যুতি দুটো আলাদা আলাদা আপতনের জন্য আমরা সমান পাচ্ছি। কিন্তু দেখো, এমন একটা পয়েন্ট যেটার বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন, খেয়াল করো এটার বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন, এর আপতন কোণের মান ধরে নাও I মিন। এটার জন্য দেখো I1 এবং I2 হয়ে গেছে সেম, দুটো মান কিন্তু আমরা পাচ্ছি না, দুটো একই মানের জন্য বিচ্যুতি কোণের মান কিন্তু ডেল মিন পাচ্ছে। তো ডেল মিনের জন্য তোমার কিন্তু দুটো আপতন কোণ পাবো না, মিনস এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, দেখো দুটোই হয়ে যাচ্ছে সমান। এখানে আমি কি করলাম, I1 I2 কে রিপ্লেস করে দিলাম। তার মানে ধরো লাইটটা যেটা আমি এখানে ফেলছিলাম, এখানে যেটা এই প্রিজমে এখানে ফেলছিলাম, আমি যদি ঠিক এখান থেকেও ফেলতাম, তো এবং ধরো এটা যদি আমি 20-তে ফেলতাম, তার জন্য যে বিচ্যুতি কোণ, এদিক থেকে যদি আমি 30-এ ফেলি, তার জন্য বিচ্যুতি কোণ কিন্তু সমান হতো। কিন্তু একটা সবচেয়ে মিনিমাম ডেভিয়েশনের জন্য, ন্যূনতম চ্যুতির জন্য আমরা দেখো নির্গমন কোণ এবং আপতন কোণ পাচ্ছি সমান, যার ফলে আমরা বলতেই পারি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 সমান I2। এটা হচ্ছে ন্যূনতম চ্যুতি কোণের শর্ত। গ্রাফে লেখচিত্র সাহায্যে কি, I1 সমান I2, মানে আপতন কোণ নির্গমন কোণ সমান হলে তবেই সেই প্রিজম থাকবে ন্যূনতম চ্যুতিতে। এবং ন্যূনতম চ্যুতিতে থাকার জন্য প্রিজমকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে, বা প্রিজম থেকে যে রশ্মি বেরোবে সেটা সবচেয়ে বেশি উজ্জ্বল দেখতে পাবো, ইন্টেন্সিটি বেশি দেখতে পাবো, তার কারণ আপতন কোণ নির্গমন কোণ সমান। পরেরটায় যাই, দেখো 2018 সালে প্রশ্ন দিয়েছে, আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। যদি কোনো নোটটা প্রয়োজন হয় বলবে, আমি দিয়ে দেবো, কিন্তু আলোর বিচ্ছুরণ কোণ ব্যাখ্যা বলেছে। আমি ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো রয়েছে তাদের আমি উত্তর সেটটা গুছিয়ে পাঠিয়ে দেবো, সেটা মানে করে দেবো, কিন্তু তাও দেখে নাও যে বিচ্ছুরণ হচ্ছে কেন, ঘটনাটা দেখে নাও। ঘটনাটা এরকম ঘটেছে যে ধরো আমার কাছে একটা গরিবের প্রিজম আছে। হ্যাঁ, বড় লোকের প্রিজম একটু ভালো দেখতে হয়, আমার যেহেতু হাতে লেখা খারাপ তাই আমি এটাকে গরিবের প্রিজম বলছি। গরিবের প্রিজম এই জন্যই বলছি, হাতে লেখা খারাপ। এই হাতে লেখা নিয়ে আমি গেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে, কি আর বলবো, বাদ দাও। তো দেখো, এই প্রিজম আমরা বলতে পারি এর প্রতিসারক যে মাধ্যম সেটা মিউ, এ দেখো দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক মাধ্যমের উপর, দুই আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর বা আপতিত আলোর বর্ণের উপর। এবারে কোনো যখন মিশ্র বা যৌগিক রশ্মি প্রিজমের উপর এসে পড়বে, যৌগিক রশ্মির ক্ষেত্রে আমরা কি জানি, 7টা আলো আছে, 7টা প্রাথমিক আলোর রং রয়েছে, যার ফলে 7টা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। কিরকম না, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনিত্ব সবচেয়ে কম, বেগুনি সবচেয়ে কম, যার ফলে কোনো একটা প্রিজমের মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য তার প্রতিসারক মাধ্যম হবে সবচেয়ে কম, বেগুনির হবে প্রতিসারক মাধ্যম সবচেয়ে বেশি। তাহলে যে খুব যদি পাতলা প্রিজমের ক্ষেত্রে আমি নিয়ে নিই,
তাহলে আমরা দেখব যে কোনো একটা প্রিজমের ক্ষেত্রে যে কৌণিক বিচ্ছুরণ বা তার যে বিচ্যুতি কোণ সেটা সমান হয়ে যায় মিউ মাইনাস 1 × a। আই হোপ তোমরা এটা জানো। যার ফলে সেম প্রিজমে দেখো রেডের জন্য মিউ বেশি আর ভায়োলেটের জন্য মিউ বেশি, রেডের জন্য মিউ কম। তাহলে এমন ঘটে যাবে যে বিচ্যুতির যে কোণ হবে সেটা ভায়োলেটের জন্য বেশি হবে, রেডের জন্য হবে কম, তাই তো? যেহেতু রেডের প্রতিসরাঙ্ক কম তাই বিচ্যুতিও কম, যার প্রতিসরাঙ্ক বেশি তার বিচ্যুতি বেশি। তাহলে মিশ্র আলো যখন যাবে দেখা যাবে রেড খুব কম বিচ্যুতি করে বা কম ডেভিয়েট করে এই বরাবর বেরিয়ে যাবে। সেই তুলনায় ভায়োলেট তো ওর থেকে অনেক বেশি বিচ্যুতি করে বেরিয়ে যাবে। এটা রেড, এটা ভায়োলেট। এটাই আলোর বিচ্ছুরণের কারণ। তার ফলে এমন হবে প্রত্যেকের প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হওয়ার জন্য প্রত্যেকেই নিজেদের সাথে আলাদা আলাদা বিচ্যুতি কোণ তৈরি করবে, ফলে নিজেরা আলাদা একজনের থেকে পৃথক হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। যথাযথ গুছিয়ে রাখা আছে, তুমি একবার পড়ে নিও, হয়ে যাবে, বেশি চাপ নিয়ে লাভ নেই জীবনে। পরের প্রশ্নতে দিয়েছে ন্যূনতম চ্যুতি কোণের জন্য প্রমাণ করো মিউ সমান সাইন ডেল এম প্লাস a/2 বাই সাইন a/2। এটা কিন্তু অনেকবার রিপিট করেছে, অনেকবার। দেখা যাচ্ছে 19-এ দিয়েছে, 22-এ দিয়েছে, আবার 25-এ দিয়েছে। 19, 22, 25 3 বছর পর পর দিয়েছে। বলা যায় না এবছরও দিয়ে দিতে পারে, কিন্তু প্রচুর রিপিট করে। এই টাইপের প্রশ্নগুলো রিপিট করে প্রচুর। রে অপটিক্স থেকে তুমি প্রমাণ টাইপেরই বেশি পাবে, নিউমেরিক্যাল তো খুবই কম, যদিও তুমি 2-1টা পাও, সেটা তুমি পাবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে। দেখো ন্যূনতম চ্যুতিকোণে আমরা একটু আগেই দেখলাম যে তখনই হবে যখন আপতন কোণ নির্গমন কোণ হবে সমান। তাহলে যদি I1 সমান I2 হয়, আমরা বলতে পারি নিশ্চয়ই প্রতিসরণ কোণগুলোও সমান হবে, R1 সমান R2। R1 সমান R2, তাহলে A সমান আমরা পড়েছি R1 প্লাস R2, বা বলতে পারি 2R1 মিনস R1 সমান A/2। এটা দেখো পাচ্ছি R1 সমান A/2, একটা হলো। দ্বিতীয়ত ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান ডেল মিন সমান বলেছি I1 প্লাস I2 মাইনাস A। তো দুটো সমান হলে বলতেই পারো 2I1 মাইনাস A, বা 2I1 সমান ডেল এম প্লাস A, বা I1 সমান ডেল এম প্লাস A/2। ন্যূনতম বিচ্যুতি কোণে দুটোই কন্ডিশন কেমন নিলাম, I1 সমান I2, ফলে R1 সমান R2 হয়ে যাবে। সেখান থেকে R1 এর মান A/2 এবং I1 এর মান বার করলাম ডেল এম প্লাস A/2। লাস্ট পার্ট, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ সমান বলতেই পারি সাইন I1 বাই সাইন R1। দায়িত্ব শেষ, বসিয়ে দাও। সাইন ডেল এম প্লাস A/2 বাই সাইন A/2, শেষ। এটাই প্রমাণ করতে বলেছে। যেমন এটা 19-এ দিয়েছে, 22-এ দিয়েছে, 25 দিয়েছে। প্রমাণটা অনেক সহজ। R1 সমান R2, I1 সমান I2, দুটোকে আমি করে এখানে বিচ্যুতি কোণের মানে বসিয়ে দিলাম, I1 মান বার করলাম, এখান থেকে R1 এর মান বার করলাম, মানগুলোকে বসিয়ে দিলাম। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক স্নেলের সূত্র থেকে তুমি পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন দেখো, পাতলা প্রিজমের প্রশ্ন যেমন 25-এও দিয়েছে, তেমনি তোমার আগেও একটা বছর দিয়েছে, মানে তোমার 22-এও দিয়েছে। তো দেখা যাক, বলছি 6 ডিগ্রি কোণের একটি পাতলা প্রিজম 3 ডিগ্রির চ্যুতি তৈরি করতে পারে। বিচ্যুতি কোণ করছে 3 ডিগ্রি। তো পাতলা প্রিজমের ক্ষেত্রে আই হোপ তোমরা জানো, একদিন পড়েই এসছো, বা যদি না জানো তাহলে ফার্স্ট জেনে নাও। ফার্স্ট জানবে না তো অবশ্যই, সামনে পরীক্ষা। একটা পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণের যে মান ডেল সমান, এটা নিশ্চয়ই জানো, মিউ মাইনাস 1 ইন্টু A। বলেছে 6 ডিগ্রি কোণের একটি পাতলা প্রিজম 3 ডিগ্রির বিচ্যুতি তৈরি করতে পারে মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা বসিয়ে দাও, 3 ডিগ্রি বিচ্যুতি কোণ, এটা তো হচ্ছে আমার 6, যার ফলে মিউ মাইনাস 1 সমান 3/6
और म्यू इक्वल्स टू हाफ प्लस 1, हाफ प्लस 1 মানে 3/2। তো মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে 3/2 বা 1.5। মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, 1.5 কার হয়? নর্মাল গ্লাসের হয়, নিশ্চয়ই পড়েছি 1.51 নর্মাল গ্লাসের হয়। সেটা তোমাকে দেবে না, তোমাকে বলে যে বিচ্যুতি কোণের মান কত, বিচ্যুতি কোণের মান 1.5। এটা দেখো আগেও দিয়ে 2500 এই প্রশ্নটা দিয়েছিল। এরপর আমরা পড়বো 2024-এর প্রশ্ন। বলেছে রমন কিয়া কি? রমন কিয়া বইতে দেখতে গেলে খুব বড়ভাবে রয়েছে, খুব বড়ভাবে রয়েছে, যেটা 1 নম্বরের তো অবশ্যই নয়। তাই আমি ছোট করে রমন কিয়া কিন্তু লিখিয়ে দিয়েছিলাম যে রমন কিয়া কি, যেটা 1 নম্বরের জন্য পড়লে তোমার যাতে লেখা যায়, এবং আমরা তার 2 নম্বরের জন্য আমরা তার কোয়ান্টামের ব্যাখ্যা দিয়েছি এবং রমন কিয়ার এফেক্ট বলেছি। তো 1 নম্বরের জন্য রমন কিয়ার জন্য বারবার আর কত বলবো, ঘরানো আছে, আর বলবো না, থাক, বারবার কত বলবো বলো। তো রমন কিয়া দেখে নাও ব্যাপারটা কি। তবে তার আগে রেলের একটা সূত্র ছিল। রেলে বলছেন যে তরঙ্গ দৈর্ঘ্য বায়ুমণ্ডলের মধ্যম দিয়ে আলো পেরিয়ে যাচ্ছে, যখন যে তরঙ্গ দৈর্ঘ্যকে বায়ুমণ্ডলের অণুগুলো শোষণ করছে, ওরা সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকেই বিক্ষেপণ করছে, যাকে শোষণ করছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকেই বিক্ষেপণ করছে। এবং যা উনি থিওরি দিয়েছিলেন যে ওর বিক্ষেপণের ইন্টেন্সিটি হবে, সেটা হবে 1/λ⁴, যেটার থেকে আমরা তো এটা বুঝতে পারছি যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম তাদেরকে বিক্ষেপণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি বিক্ষেপণ করবে, এবং বাকিকে তো খুবই ন্যূনতম, তার ফলে তাদেরকে শোষণও ন্যূনতম করবে। রেলের এটাই থিওরি ছিল, যাদেরকে শোষণ করছেও তাদেরকেই বিক্ষেপণ কিন্তু করবে। যার ফলে রেলের যে সূত্র, সেখান থেকে আমরা যদি দেখি যে তরঙ্গ দৈর্ঘ্যকে বিক্ষেপণ করছে, আমরা যদি কম্পাঙ্ক নিয়ে নিই, এই কম্পাঙ্ককে ও শোষণ করেছে, যার ফলে এই কম্পাঙ্ককে ও বিক্ষেপণ করবে। যে কম্পাঙ্কের আলোকরশ্মি শোষণ করেছে সেই কম্পাঙ্কের আলোকরশ্মিকেও বিক্ষেপণ করবে। এটাই ছিল রেলের সূত্র। কিন্তু রমন, আমাদের সিভি রমন, উনি কি লক্ষ্য করেন না, ওনার এবং ওনার এই আবিষ্কার এতটাই ইম্পর্টেন্সই ছিল, উনি 1928 সালে উনি কিন্তু এই থিওরিকে করার পর উনি 1900 সম্ভবত 31-এ নোবেল, না 33 এরকম কোনো একটা সাল হবে, 31 বা 33, ওই সময় নোবেল পেয়ে যায়। মানে ওনার আবিষ্কার এতটাই ছাড়া ফেলেছিল। তাহলে উনি কি বলেছিলেন? উনি বললেন যে হ্যাঁ, সেটা ঠিক যে আলোকরশ্মিকে যে আলোকরশ্মিকে বায়ুমণ্ডলের কণাগুলো শোষণ করছে তাকেই বিক্ষেপণ করছে, সেটা ঠিকই, কিন্তু যে কম্পাঙ্কের আলোকরশ্মিকেও বিক্ষেপণ করছে, এছাড়াও কিছু কম পরিমাণ এর থেকে বেশি বিক্ষেপণের, বেশি কম্পাঙ্কের রশ্মি, এবং কিছু কম পরিমাণ কম পরিমাণ, এটাও তা কিছু পরিমাণে ন্যূনতম কম্পাঙ্কের রশ্মিকে সে তো বিক্ষেপণ করছে, ডেড নিউ। তার মানে এই যে কম্পাঙ্কের আলোকেও শোষণ করছে তাকে বিক্ষেপণ করছে সবচেয়ে বেশি পরিমাণ, যেটাকে বলা হয় রেলের লাইন। এবং বাকি দুটো যেটা রয়েছে মধ্যে যারকে কম তাকে বলা হয় স্টোকস লাইন, আর এটাকে বলা হয় অ্যান্টি স্টোকস লাইন। অ্যান্টি স্টোকস লাইন। রমন এফেক্ট হচ্ছে এটাই যে আপতিত তরঙ্গ, যে রশ্মিকেও বিক্ষেপণ, যে কম্পাঙ্কের রশ্মিকে বিক্ষেপণ করছে, এ বাদ দিয়েও কিছু বেশি কম্পাঙ্ক, কিছু কম কম্পাঙ্কের রশ্মিকেও বিক্ষেপণ করবে, এবং এটা খুব মিনিমাম হবে। তাহলে এটা কি এমন আবিষ্কার না, এই যে কতটা বেশি বিক্ষেপিত, কতটা বেশি কম্পাঙ্কের রশ্মিকেও বিক্ষেপণ করবে বা কতটা কম কম্পাঙ্কের রশ্মিকেও বিক্ষেপণ করবে, এই পার্থক্যটা দেখে কোনো মৌলের বৈশিষ্ট্য চেনা যাবে, বা এই পার্থক্যটা প্রত্যেকটা মৌলের জন্য আলাদা আলাদা। যার ফলে রমন এফেক্টের আবিষ্কার মৌল চেনার জন্য খুব সুবিধা হয়েছে, যে মৌলের বৈশিষ্ট্য আমরা চিনতে পারবো এবং মৌলের স্ট্রাকচার আমরা চিনতে পারবো, মৌল আছে কিরকম ভাবে, তাদের নিজস্ব স্ট্রাকচার কি, তার ভাইব্রেশন কি, এই সমস্ত, যে কোনো মৌলের নিজস্ব ভাইব্রেশন কি হবে, ওদের রোটেশন কিভাবে করছে,
এই সমস্ত চেনার জন্য আমরা এই স্টোক লাইন এবং অ্যান্টি স্টোক লাইনের কতটা ফ্রিকোয়েন্সি বেশি বা কতটা কম করছে এটা দিয়ে কিন্তু চেনা যায়। এটাই ছিল রমন এফেক্ট। তোমার 1 নম্বরের জন্য যদি হয়, খুব ছোট করে আমার লেখা আছে। পরের প্রশ্নে চলে যাই। কাজ প্রিজমের জন্য বেগুনি ও লাল বর্ণের রঙের প্রতিসারক যথাক্রমে 1.662 ও 1.664। প্রিজমের প্রতিসারক কোণ 10 ডিগ্রি হলে প্রিজমের কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা। দেখো, কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা আমরা পড়েছিলাম, একে ডিনোট করা হতো ওমেগা দিয়ে। এটাকে আমরা এইরকম বলতাম, দুটো রশ্মির বেগুনি এবং লাল রশ্মির বর্ণের চ্যুতি, যেটা আমরা ডেল মিউ ভি মাইনাস মিউ আর বাই ওদের মধ্যম বর্ণের চ্যুতি, বা আমরা বলতেই পারি দুটি রশ্মির প্রতিসরাঙ্ক এবং মধ্যম বর্ণের প্রতিসরাঙ্ক, এদের অনুপাতকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা। কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা এটা মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, এটাই হচ্ছে কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা। এটা তো ডিপেন্ড করছে শুধুমাত্র ওই প্রতিসরাঙ্ক মাধ্যমের উপর। এই কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা ডিপেন্ড করছে প্রতিসরাঙ্ক মাধ্যমের উপর। এই মধ্যম বর্ণ মিউ ছিল এদের দুজনের গড়, মিউ আর বাই 2। তাহলে আমরা বসাই 1.662 মাইনাস 1.644 বাই এদের দুজনের দেখো গড় হয়ে যাবে 1.662 প্লাস 1.644 বাই 2। দেখো, এদের যোগ করার জন্য তুমি গড় যখন অ্যাভারেজ নিচ্ছি, তুমি একটা জিনিস দেখে নাও অ্যাভারেজ কিভাবে করছি। 1.6 এরও 1.6, তার মানে এটা তো কনস্ট্যান্ট, দুজনেরই সমান আছে, স্পিডে করা যাবে। তা রইলকে চেঞ্জ দেখো, এটা 62, এটা 44। তাহলে তুমি যদি অ্যাভারেজ করে দাও, এখানে লিখে দাও যতটা ফিক্সড আছে লিখে দিলাম, 1.6 লিখে দিলাম, রইল 62 আর 44। তো 62 আর 44 যোগ করলে তোমার হচ্ছে 6, এটা হচ্ছে 10, 106 বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 53। এই তো 1.653 হয়ে গেল। 1.653 হচ্ছে এর অ্যাভারেজ। তাহলে 1.653 মাইনাস 1, এটা দেখো মাইনাস করলে আমি পাচ্ছি 0. এটা পাচ্ছি 44, 10 20 64 হয়, তার থেকে কম, তখন 18। 1.018 বাই 0.653 তা হবে। তাই যদি দশমিক তুলি, তোমার চলে আসছে 18/653। এটা যা ক্যালকুলেশন হবে তাই, ভাগ করলে যা হবে তাই। আমি এটা করছি না, তুমি এখন দেবে না এর ধরনের প্রশ্ন, এটা দিতে পারে, কিন্তু ক্যালকুলেশন ন্যূনতম অন্তত সহজ হবে সেটা দেবে। দ্বিতীয় বলেছে যে কৌণিক বিচ্ছুরণ কত। না, কৌণিক বিচ্ছুরণ হচ্ছে দুটো রশ্মির মধ্যে প্রতিসারাঙ্কের পার্থক্য ইন্টু প্রতিসারক কোণ, এটাই ছিল কৌণিক বিচ্ছুরণ। তো মিউ ভি মাইনাস মিউ আর করাই তো আছে, 0.18 ইন্টু 10 মিনস হয়ে যাচ্ছে 0.18 ডিগ্রি। এটাই হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। অর্থাৎ বেগুনি বর্ণের লাল বর্ণের সাপেক্ষে বেগুনি বর্ণের রশ্মি 0.18 ডিগ্রি বিচ্যুতি করে থাকবে, লালের তুলনায় বেগুনি 0.18 বিচ্যুতি করে থাকবে। এর মানে এটা দাঁড়ালো যে আমার যদি কোনো একটা প্রিজমের মধ্যে এটা যদি লাল রশ্মি যায়, এটা যদি লাল রশ্মি হয়, তো বেগুনি রশ্মি এর থেকে এই যে কোণটা, এটা রেড, এটা ভায়োলেট, এই কোণটা হচ্ছে 0.18 ডিগ্রি। বেগুনি লালের থেকে বেগুনি 0.18 ডিগ্রি কোণ করে থাকবে বিচ্যুতি কোণ। এটা হলো অঙ্ক। তো দেখো, রে অপটিক্সের যে আমার বিচ্ছুরণ এবং এটা শেষ হলো, কারণ 2025 দেখো যে প্রশ্নটা পড়েছে আগে আমরা করে দিচ্ছি প্রিজমের ক্ষেত্রে। এরপর আমরা শুরু করব লাস্ট চ্যাপ্টার রে অপটিক্সের, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি। আমার মনে হচ্ছে যে আগের 2025 সালে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে সবচেয়ে কম প্রশ্ন দিয়েছিল, যার ফলে এই বছর কিন্তু অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন দেওয়ার প্রচুর চান্স রয়েছে, কিন্তু রয়েছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের এই বাকিগুলোর তুলনায়।
সেই হিসাবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রিভিয়াস ইয়ার তো খুবই ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের যে বিবর্ধনের ফর্মুলাগুলো রয়েছে, টেলিস্কোপের ক্ষেত্রে স্বাভাবিক বিবর্ধন, স্বাভাবিক সমন্বয়ে কি হবে, তারপর দূরের কোনো বস্তুকে দেখার জন্য কি হবে, মানে ম্যাক্সিমাম বিবর্ধনের যে থিওরির তোমার ফর্মুলাগুলো রয়েছে, সাথে মাইক্রোস্কোপের রয়েছে, এবং অবশ্যই মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই ফর্মুলাগুলো কিন্তু যথেষ্টভাবে করে যাবে, এবং নিউমেরিক্যাল দু একটা প্র্যাকটিস তো করেই যাবে। আমি প্রিভিয়াস ইয়ার বাদ দিয়ে যে অঙ্কগুলো আনবো, তার মানে সেখানে আমি অপটিক্যাল ইনস্ট্রুমেন্টকে অবশ্যই গুরুত্ব দিই, এবং তার থেকে যে সমস্ত নিউমেরিক্যালগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকে ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু করিয়ে দেবো। তাই চলো আজকে আমরা প্রথম প্রিভিয়াস ইয়ারগুলো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের শেষ করি। ঘুর উপযোজন বলতে কি বোঝো? আমি পাঠিয়ে দেবো যথাযথ উত্তর, কিন্তু আমি তো বলে দিই, মানব চক্ষুর উপযোজন হচ্ছে যে তুমি কোনো মুহূর্তে চাঁদকে দেখছো, অথচ পায়ে তোমার কিছু একটা ফুটে গেছে, কোনো পিঁপড়ায়, ধরো পিঁপড়েতে কামড় দিয়ে দিয়েছে, তুমি কয়েক সেকেন্ডের মধ্যে ওই চাঁদকে দেখছিলে, কিন্তু তুমি পিঁপড়েকে দেখতে পেয়ে যাবে, যার ফলে লেন্সের যে আকার সেটা পরিবর্তন করে অসীম দূরের কোনো একটা বস্তুর থেকে কাছাকাছি কোনো একটা বস্তুকে দেখার যে ক্ষমতা, বা সেটা যে দৃষ্টিগোচরে আনার ক্ষমতা, এটাকে বলা হয় চোখের উপযোজন। বোঝা গেল যে তুমি দূরের খুব বস্তুকে দেখছিলে, হঠাৎ করে তুমি সামনের কোনো একটা বস্তুকে দেখছো, এই যে লেন্সের আকার পরিবর্তন করে এই দূরের বস্তু এবং সামনের বস্তু দুটোকে দৃষ্টিগোচরে আনার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে উপযোজন। পাঠিয়ে দেবো। পরেরটা বলেছে নববীক্ষণে, 16 সালের প্রশ্ন, নববীক্ষণে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয়। অবশ্যই অভিনেত্রের চেয়ে বেশি নববীক্ষণে অভিলক্ষের ফোকাস তো অভিনেত্রের চেয়ে বেশি করা হয়, কারণ অবজেক্টিভের ফোকাস আইপিএর চেয়ে বেশি করার বড় কারণ হচ্ছে নববীক্ষণ যন্ত্র মানে দূরের কোনো বস্তুকে দেখতে হবে, দূরের কোনো বস্তুকে দেখার জন্য তার থেকে যাতে বেশি বেশি সংখ্যক রশ্মি আমার প্রবেশ করে আমার এর মধ্যে, দূরবীনের মধ্যে, সেই জন্যই অভিলক্ষকে অনেক বড় করা হয়, যাতে বেশি বেশি রশ্মি আসে এবং বস্তুটি অনেকটা উজ্জ্বল দেখায়, যার ফলে আমি অনেকটা ক্লিয়ার দেখতে পাবো, সেই জন্য বড় করা হয়। নববীক্ষণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা একটি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। এখানে তুমি যে কোনো একটা করলেই হবে, কিন্তু আমরা দুটো করে নেবো, কোনো সময় স্পেসিফিক দিয়ে দিতে পারে, বলতে পারে একটি নববীক্ষণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা একটি রশ্মিচিত্রের সাহায্যে দেখাও। একে হয়তো বলে দিল স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে, দুয়ে বলে দিল স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে। স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে, স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে, দুটো আলাদা আলাদা স্পেসিফিক দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে কিন্তু দুটোই করে রাখতে হবে। এক্ষেত্রে জেনারেল বলেছে আমরা যে কোনো একটা করব, কিন্তু দুটোই করতে পারে। তুমি প্রশ্নটা একবার দেখে নাও, এখানে দেখো প্রশ্নটা, ওটাই কিন্তু আছে, অথবা আমাকে দুটোও করতে হতে পারে, আমি দুটোই করে দিচ্ছি। তাহলে প্রথমে করব স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে। তো দেখো রুল হচ্ছে, প্রথমেই তুমি আগে করে নাও তোমার প্রধান অক্ষকে করে দাও প্রথমে। তারপর তুমি প্রথমে তৈরি করো আমার অবজেক্টিভকে। দেখো ছবিটা স্টেপ বাই স্টেপ আঁকছি যাতে করে হয়। প্রথমে অবজেক্টিভকে করলাম, তুমি প্রথমেই করে নিলে আগে প্রধান অক্ষ, তারপর আঁকলে অবজেক্টিভ। আইপিসকে এখন আঁকবে না, আইপিসকে আঁকলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে, আইপিসকে পরে আঁকবো। এরপর অসীম থেকে যখন কোনো রশ্মি আসবে, স্বাভাবিকভাবেই সে তো আসবে সমান্তরাল। এর সাথে প্রধান অক্ষের সাথে সমান্তরাল নাও হতে পারে, কিন্তু নিজেদের সাথে থাকবে সমান্তরাল। তাহলে খুব কম অ্যাঙ্গেল করে তুমি রশ্মিগুলোকে আনো, খুব কম করবে। এই একটা অপটিক্যাল সেন্টার দিয়ে দাও, আর একটা দিয়ে দাও তার থেকে নিচে। হ্যাঁ, এই তিনটে কিন্তু এসছে। তুমি মনে করো এদের ফোকাস এখানে কোথাও। তাহলে যেহেতু প্রধান অক্ষের সাথে সমান্তরাল না হলেও নিজেরা সমান্তরাল, তাই তারা তো ফোকাসেই মিট করবে, হয় উপরে না হয় হয়তো ফোকাসে না মিট করে তার থেকে নিচে করবে, কিন্তু দূরত্বটা তো ফোকাসেই হবে। যার ফলে তুমি এদের নিচে এখানে কোথাও মিট করাও। অপটিক্যাল সেন্টার দিয়ে যাকে টানছো টানো, একে তো ধরে নিয়ে যে এখানে দিয়ে দাও, এর মাথাটা ধরে এখানে দিয়ে দাও, হয়ে গেল। তাহলে আমরা অবজেক্টিভে যে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তার মানে অবজেক্টিভে
অসীম থেকে আসা রশ্মিগুলোকে নিয়ে এখানে একটা ছোট্ট প্রতিবিম্ব সৃষ্টি করলো, রিয়েল ইমেজ, তাই তো, বাস্তব প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি করেছে। সমান্তরাল এসছে, রশ্মিতে পড়েছে, যেহেতু নিজেরা প্রত্যেকের সমান্তরাল তাই তারা ফোকাসে মিট করবে, তো ফোকাসে ডাইরেক্ট না করে ফোকাসের কিছুটা নিচে করবে, যেহেতু প্রধান অক্ষের সাথে একটা কোণ করে আছে। হয়েছে। এখানে তুমি দেখো আইপিস হবে, তুমি নিশ্চয়ই জানো অভিনেত্রীর তুলনায়, অভিলক্ষের তুলনায় কিছুটা ছোট, এর কম্পারিজনে ছোট, ছোট মানে খুব ছোট না, কম্পারিজনে ছোট। তাহলে তুমি এখানে দাও আইপিসকে, এর কম্পারিজনে ছোট দেব, এ দেখো দিলাম আমি আইপিস। এই যে রশ্মিগুলো এসছে এরা এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে। তোমাকে বলেছে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে, মানে ওর চূড়ান্ত যে উৎপন্ন অসৎ প্রতিবিম্ব হবে সেটা হবে আমার ইনফিনিটিতে, অসৎ হবে না, চূড়ান্ত প্রতিবিম্ব সৃষ্টি হবে কিন্তু ইনফিনিটিতে, তবেই স্বাভাবিক সমন্বয় হবে, বা আমরা বলতে পারি স্বাভাবিক দৃষ্টি, মানে আমি তুমি নর্মাল রিল্যাক্সি নাই, নর্মাল চোখে তুমি দেখছো, তাহলে কি হবে, তার ইনফিনিটিতে প্রতিবিম্ব সৃষ্টি হবে। সেই জন্য আমরা প্রথমেই এটাকে যদি আমরা একটা বস্তু নিয়ে নিই, তাহলে আমরা অপটিক্যাল সেন্টার থেকে একটা লাইন নেব, সেটাকে এইদিকে ইনফিনিটিতে বৃদ্ধি করে দেবো। এই রশ্মি স্বাভাবিকভাবে এদিকে এর ফোকাসে যেতে চাইবে, একেও আমরা বৃদ্ধি করে দেবো ইনফিনিটিতে, এ যাবে, এও এদিকে যেতে চাইবে, আমরা একেও বৃদ্ধি করে দেবো, এবং এ যেতে চাইবে, একেও আমরা বৃদ্ধি করে দেবো ইনফিনিটিতে। সবাই দেখো ইনফিনিটি, আর এখানে আমার থাকবে গরিবের সেই চোখটা। তবে যখন তুমি দেখছো চোখটা সেরা হয়েছে, কিন্তু গরিবের, গরিবের চোখই ঘটে, সেকেন্ড ব্রেকেট চোখ, তো ইমেজ তৈরি হবে ইনফিনিটি। দেখো প্রত্যেকের সাথে প্যারালাল আছে, প্যারালাল থাকার জন্য এদের যে ফাইনাল ইমেজ ফর্ম হবে সেটা হবে ইনফিনিটি। এটা হচ্ছে স্বাভাবিক দর্শনের জন্য। দুই, তোমাকে বলতে পারে স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে, তারপর স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে আমার প্রতিবিম্ব আমি সেখানেই অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করব যেখানে আমার চোখ যদি ন্যূনতম 25 সেন্টিমিটার দূরে পরিষ্কার দেখতে পায়, তাই 25 সেন্টিমিটারে আমার অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে, সেটা হবে স্পষ্ট দর্শনের জন্য। আর এটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে। খুব মানে একটা জিনিস তুমি মনে রাখো, যদি নববীক্ষণ মানে খুব দূরের অবজেক্টকে বলা হয়, চাঁদ সূর্যের ক্ষেত্রে, তখন তো আমি রাখবো স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে। আর যদি আমার দূরবীনের ক্ষেত্রে কোনো কিছু বলা হয়, দূরবীন মিনস ধরো আমি দূর থেকে কোনো একটা ছাদে অন্য কাউকে দেখছি, না না না, অন্য কাউকে দেখছি মানে ওইসব না, দেখছি দূরবীনের সাহায্যে ছাদে দেখছি, যার ফলে তখন আমার দরকার পরিষ্কার, তাই না, তখন স্পষ্ট দর্শন দরকার, আমি তাকে চিনতে চাইছি সে কে, কেউ রিলো আনাচ্ছে ধরো ছাদে আমি দেখছি, তো আমি তাকে চিনতে চাইছি যে সে কে, সেই জন্য সে তখন আমার নিশ্চয়ই স্বাভাবিক দর্শনে হবে না, কারণ আমার সেখানে পরিষ্কার দেখা দরকার, সেই জন্য আমি কিন্তু তখন স্পষ্ট দৃষ্টিতেই রাখবো। তাহলে দ্বিতীয়ত স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে এর ডায়াগ্রামটা কিরকম হবে, দেখো স্পষ্ট দৃষ্টির জন্য এর ডায়াগ্রাম আমরা যদি করে এলো স্কেলে করবে অনেক বেটার হবে, তখন আমরা কিছুই করব না। স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে তুলনায় স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে আমরা এটাকে একটু পিছিয়ে দেবো, বা আমরা অত খাটবো না। তখন আমরা যেটা করব, দেখো এটা সেম টু সেম, আমরা স্পষ্ট দৃষ্টির জন্য এই যে রশ্মিগুলো আছে স্কেলের সাহায্যে আমরা এখানে কোথাও মিশিয়ে দেবো, তখন এখানে কোথাও ওর প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির জন্য। স্পষ্ট দৃষ্টির জন্য আমরা এখানে কোথাও মিশিয়ে দেবো, তাহলে উৎপন্ন প্রতিবিম্ব সৃষ্টি হবে স্বাভাবিক দর্শনে, মানে এইখান থেকে এইটা হয়ে যাবে ক্যাপিটাল ডি, এখান থেকে এটা হয়ে যাবে ক্যাপিটাল ডি। তুমি নিশ্চয়ই জানো, এখান থেকে তুমি নিশ্চয়ই জানো এটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে ওর বিবর্ধন হতো এফও বাই এফি, আর স্পষ্ট দৃষ্টি এটা হচ্ছে আমার লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিং ভিশনে যখন ইমেজ ফর্ম হচ্ছে তখন আমার ওর বিবর্ধন হয়ে যাবে স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে, এবং এটা হচ্ছে তোমার স্পষ্ট দৃষ্টির ক্ষেত্রে। ধরো আমরা এটাও বলে দিই যে যদি এটা দূরবীন হয়, মানে আমি ধরো
আকাশে কিছু একটা দেখছি, চাঁদ তারা কিছু একটা দেখতে চাইছি, তখন আমি স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে বা নববীক্ষণ যন্ত্রে এটাকে আমরা বিবর্ধন নিয়ে চলবো, এবং দূরবীন সামনের যদি ছাদে কেউ ধরো রিল বানাচ্ছে বা সেটাকে যদি আমি দেখতে চাই দূরবীনের সাহায্যে, তখন তো আমাকে পরিষ্কার দেখতে হবে, কারণ আমি তবেই তাকে চিনতে পারবো, সেই জন্য তখন কিন্তু এটা। আর চাঁদ তারার ক্ষেত্রে আমি তো এমনিতেও পরিষ্কার পাবো না, তাই আমি বিবর্ধন সর্বোচ্চ করাই ভালো, যতটা ম্যাক্সিমাম হয়। তার ফলে নববীক্ষণ যন্ত্র তো আমরা এটা ব্যবহার করব। আর স্বাভাবিক যদি আমাকে এই তোমাকে যদি পরিষ্কার বা স্পষ্ট দর্শনের জন্য কিছু দেখতে হয়, তাহলে তো আমরা এটাকে ব্যবহার করে কিন্তু আমরা চলবো। সমযোজনের ক্ষেত্রে কোনো দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 20। প্রথমত স্বাভাবিক সমযোজন, এটা ঠিক এইভাবে ডিফাইন করা হয় যে যখন আমি কোনো উৎপন্ন চূড়ান্ত প্রতিবিম্বকে আমরা ইনফিনিটিতে তৈরি করব, মানে এটাকে তৈরি করব অসীমে, মানে নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে সেটাকে বলা হয় স্বাভাবিক সমযোজন। যখন আমি তৈরি করব ইনফিনিটিতে চূড়ান্ত প্রতিবিম্ব, সেটাকে বলে স্বাভাবিক সমযোজন। এটা কিন্তু পরে কোনো একটা সময় পড়েছিল, তো তুমি আমাকে পাঠাবে, আমি মেসেজ পাঠাবে, আমি পাঠিয়ে দেবো যে ওর ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো রয়েছে কি যথাযথ 1 লাইন বা 2 লাইনে লিখবে সেটাই, কারণ লিখতে গেলে অনেকটা বড় হয়ে যেতে পারে অনেক সময়। কিছু বই থেকেও রয়েছে, কিছু আমার নোট যে করেছিলাম সেটাও তো রয়েছে। তো অঙ্কটাতে বলেছে যে একটি স্বাভাবিক যখন করা হচ্ছে সমযোজন, দেখা যাক দূরবীক্ষণের বিবর্ধন ক্ষমতা 20, মিনস এম সমান আমরা জানি এফও বাই এফই, অভিলক্ষের ও বাই অভিনেত্রের, সেটা দেখো চলে আসছে, বলা আছে যেহেতু ইনফিনিটিতে ইমেজ তৈরি হচ্ছে তাই বিবর্ধন এটা, তাই 20 সমান এফও বাই এফই, এফও ইকুয়ালস টু 20 ইন্টু এফই, দেখো এফির মান বলা আছে 20, এই 5 বলা আছে দেখতে পাচ্ছি, তো 5 ইন্টু 10⁻², মিনস চলে আসছে 100 ইন্টু 10⁻² মিটার। চলো সেমিতে নাও, সবচেয়ে ভালো। হ্যাঁ, তুমি না অবজেক্টিভ বা লক্ষ্যের ফোকাস তো 100 আর অভিনেত্রের ফোকাস হচ্ছে 5। এবারে বলেছে ওই দূরবীনকে আমি সমযোজিত করে স্পষ্ট দর্শনে নিয়ে এলাম। স্পষ্ট দর্শনে আমি দূরবীনকে কিন্তু নিয়ে আসছি, মানে আমি এতক্ষণ ইনফিনিটিতে দেখছিলাম যে হঠাৎ করে আমি ধরো উপরে দেখছিলাম, দিয়ে হঠাৎ করে দেখছি ছাদে কেউ রিল বানাচ্ছে, আমি এরপর ওকে স্পষ্ট ফোকাসিং করছি দেখার জন্য যে কে এটা, কে এই মহান ব্যক্তি সামনে উচ্চ মাধ্যমিক তারপরেও নাচ করছে, বা কে এই মহান ব্যক্তি সেটাকে আমি দেখার চেষ্টা করছি কোনো হোস্টেল থেকে ধরো। তাহলে এখন বলেছে তার বিবর্ধন কত হবে, তবে এটা না এখানে বসাবো। এম সমান দেখো এফও তুমি জানো 100 সেমি, এফি তুমি জানো 5 সেমি, 1 প্লাস এফি হচ্ছে 5, আর ডি দেখো বলেছে 25 ইন্টু 10⁻² মিটার, যার ফলে 25 তো সেমি। তাহলে 100/5 মানে 20, 1 প্লাস 1/5, 20 ইন্টু 6, এটা যোগ করলে দেখো 6 আসবে, 5 প্লাস 1/5 চলে আসছে 24। দেখো বিবর্ধন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, কারণ আমি স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে করছি, তার জন্য বিবর্ধন আমাকে আগের থেকে তো বৃদ্ধি পেয়েছে। আর স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে যখন আমরা করব, সেখানে আমার চাঁদটা এমনিতেই তো বড়, ওটাকে আর বিরাট কিছু ইমেজ ইনফরমেশন নিয়েই আমি কি করব। কিন্তু যখন আমি স্পষ্ট দর্শনে তাকে আমি করছি, তখন দেখো আমার বিবর্ধন আরো বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমি আরো তো তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা ছিল এর অঙ্ক। তারপরের সালে চলে যাই। যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার সংজ্ঞা দাও, এবং তার থেকে একটা অঙ্ক দিয়েছে আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। এটা দেখো রে অপটিক্সের দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়েব অপটিক্সের পার্ট। ওয়েব অপটিক্সের অপবর্তন, ডিফ্রাকশন, পোলারাইজেশন যেখানে আছে সেখানে রয়েছে। তো সেখানে আমরা ওই অঙ্কটা এবং এটাও দুটোকেই ডিটেলসে দেখবো যে বিশ্লেষণী ক্ষমতা বা রিজলভিং পাওয়ার কি, কিভাবে কাজ করে। তো ওটা আমরা ওয়েব অপটিক্সের পার্টে দেখবো। তাও আমি বলে দিই যে দুটো কাছাকাছি বস্তুকে পৃথক পৃথক করে দেখাবার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় বিশ্লেষণী ক্ষমতা বা রিজলভিং পাওয়ার। অর্থাৎ
তুমি দূর থেকে একটা কোনো গাছের ছবি তুলছো, সেই গাছের একটি পাতা আর একটি পাতার যে পৃথক করে দেখাতে পারবে, দুটো কাছাকাছি বস্তু যত বেশি পৃথক করে দেখাতে পারবে তত তুমি ভালো দেখতে পাবে। ধরো তুমি এখান থেকে চাঁদকে দেখছো, সেই চাঁদের মধ্যে যে পাহাড় রয়েছে এবং তার নিচে যে সারফেস, দুটোকে যত বেশি পৃথক করে দেখাতে পারবে তত তুমি কিন্তু বস্তুকে পরিষ্কার দেখতে পাবে এবং ভালো পার্থক্য করতে পারবে যে এটা চাঁদের পাহাড়, এটা তার নিচের অংশ। এটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। যত মানে ডেফিনেশনে এরকম বলা যায় যে দুটি কাছাকাছি বস্তুকে বা দুটি কাছাকাছি থাকা বস্তুকে পৃথক করে দেখানোর ক্ষমতাকে বলা হয় রিজলভিং পাওয়ার। এটা আমরা করব, ওয়েব অপটিক্সের পার্ট রয়েছে সেখানে করব। আমরা পরের প্রশ্নতে চলে যাই। এর থেকে দেখো একটা অঙ্ক দিয়েছি, এটা ওখানেই করব ওয়েব অপটিক্সে, কারণ ওয়েব অপটিক্সে ওর সাথে আরও কিছু জুড়ে আছে, সেই জিনিসগুলোকে আমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারও দিয়েছে, করতে হবে। তারপরে দিয়েছে চিত্তসহ হর্ষদৃষ্টির কারণ ও প্রতিকার উল্লেখ করো। হর্ষদৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া কি হয়? যখন তুমি দূরের বস্তুকে পরিষ্কার দেখতে পাবে না সেটাকে বলা হয় মায়োপিয়া। অর্থাৎ ধরো বলা হলো তোমার মায়োপিয়া 100 সেন্টিমিটার। এর অর্থ কি? এর অর্থ তুমি 100 সেন্টিমিটারের আগের যে কোনো বস্তুকে তো তুমি পরিষ্কার দেখতে পাবে, কিন্তু 100 সেমি যেই কোনো বস্তু দূরে থাকবে তাকে তুমি পরিষ্কার দেখতে পাবে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে মায়োপিয়া। তো দেখো আমার চোখ তো সেরকম ভালো হবে না, তাই আমরা চোখটাকে একটা গোল করব। এটা হচ্ছে গরিবের চোখ, আমরা ধরে নেব। হ্যাঁ, এটা হচ্ছে সেই আমার গরিবের চোখ, যে চোখে এখানে একটা আমার চোখে লেন্স সৃষ্টি করা আছে, যে লেন্স হচ্ছে উত্তল লেন্স। এটা হচ্ছে আমার সেই গরিবের চোখটা যেখানে উত্তল লেন্স করা আছে, এবং এটা হচ্ছে আমার সেই গরিবের রেটিনা, এবং এখানে যেটা আছে অপটিক্যাল নার্ভ। এটা গরিবের চোখ, অপটিক্যাল নার্ভ। যার ফলে আচ্ছা চলো সিরিয়াস হয়ে যাই। দূরের কোন বা সামনের থাকা কোনো বস্তুর থেকে চোখে উত্তল লেন্সে পড়ার পর প্রতিবিম্ব যদি এই রেটিনাতে সৃষ্টি হয়, তো রেটিনা এর একটা প্রতিবিম্ব সৃষ্টি করে অপটিক্যাল নার্ভকে পাঠায় ওর মাথা পর্যন্ত ওই ইনফরমেশন। মাথা কী করে? আমার সার্চ করে দেখে যে এর সাথে পূর্বতন কোনো কিছুর মিল আছে কিনা। যদি মিল থাকে মাথা ডিসিশন মেক করে যে এটাই। তো মায়োপিয়াতে হয় কি, ধরো বস্তু খুব দূরে আছে, এমন হলো তোমার চোখের যে পাওয়ার, সেই পাওয়ার কোনো কারণে বৃদ্ধি পেয়ে গেল, যার ফলে তোমার কনভার্জিং ক্ষমতা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এমন হবে, ধরো দূরে কোনো অবজেক্ট আছে বা কোনো বস্তু আছে, সেখান থেকে যখন কোনো রশ্মি আসছে, দেখা গেল সেই রশ্মি এখানে মিট না করে, মনে করো এখানে কোথাও একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি দেখার চেষ্টা করছো, একে দেখছো। তো এর থেকে যখন কোনো রশ্মি এসে তোমার চোখে পড়ছে, দেখা গেল চোখের পাওয়ার বৃদ্ধি পাওয়া মানে চোখের লেন্সের পাওয়ার বৃদ্ধি পেলে এরা রেটিনাতে মিট না করে আগে কোনো জায়গায় মিলিত হয়ে গেল। যদি এই মিলিত প্রতিবিম্ব এই রেটিনাতে হতো তাহলে তুমি পরিষ্কার দেখতে পেতে, যার ফলে কিন্তু এখানে হয়েছে কি আগে মিলিত হয়ে গেছে। এই ঘটনাটাকেই বলা হয় হর্ষদৃষ্টি বা মায়োপিয়া। রেটিনার আগে কিন্তু তোমার প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে এর সমস্যা। প্রতিকার কি? এর অর্থ কি দাঁড়াচ্ছে? তুমি প্রতিকার এখানে দেখতেই পাচ্ছ। যদি আমি এই বস্তুটাকে ঠেলতে নিয়ে যাই এই দিকে, ধরো ইমাজিন করছি এই বস্তুটাকে আমি এইভাবে হাতুড়ি দিয়ে এইভাবে ঠেলছি, হাতুড়ি দিয়ে পিটছি, যত আমি বস্তু এদিকে যাবে প্রতিবিম্বও নিশ্চয়ই সত্যি যাবে। তো যে পয়েন্টে এসে দেখা যাবে বস্তু যতটা সরে গেলে প্রতিবিম্ব এখানে সৃষ্টি হয়ে গেছে, সে তাহলেই তুমি পরিষ্কার দেখতে পাবে। এটাই তো মায়োপিয়া। তার মানে বস্তু যদি সামনে থাকতো প্রতিবিম্ব আরো সামনে তৈরি হতো, প্রতিবিম্ব রেটিনার সামনে তৈরি হতো, যার ফলে বস্তু এমন একটা দূরত্ব থাকলে যদি প্রতিবিম্ব রেটিনায় তৈরি হয়, সেটা তো আমি তাকে পরিষ্কার দেখতে পাবো। তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে প্রতিকার হিসাবে কি করতে হবে না, বস্তুকে আমার সামনে নিয়ে আসতে হবে। আমি বললাম মায়োপিয়া কারো 100 সেন্টিমিটার, এর অর্থ হচ্ছে সে 100-র সামনের তো বস্তুকে দেখতে পায়, কিন্তু 100-র পরে হলে তার পক্ষে পরিষ্কার দেখা সম্ভব নয়। দেখতে পাবে না এমনটা নয়, পরিষ্কার দেখা তো সম্ভব নয়। তাহলে আমাকে নিশ্চয়ই যে কোনো বস্তুকে, এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে আমাকে বস্তু আমার 100 সেন্টিমিটারের থেকে যতই দূরে থাক না কেন, আমার সমস্ত বস্তুকে নিয়ে এসে ফেলতে হবে 100 সেন্টিমিটারের মধ্যে। সেই কাজটাকে করবে না, সেই কাজটা করবে আমার একটা অবতল লেন্স। খেয়াল করো, কনকেভ লেন্সেরই একমাত্র আছে বস্তু
যতই দূরে থাক না কেন প্রতিবিম্ব ওর সবসময় তৈরি হবে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যেই, ছিল না? মানে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যত দূরেই থাক প্রতিবিম্ব বরাবর ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যেই তৈরি হবে। তাই যদি আমরা একটা অবতল লেন্স লাগাই এমনভাবে আমরা হিসেব করে লাগাবো যেমন খুব দূরের বস্তুটাও ওই লেন্সের পড়ে ওর প্রতিবিম্ব যেমন 1 সেন্টিমিটারের মধ্যে তৈরি হয়। তাহলে খুব দূরেরটা যদি 100-তে হয় তার আগেরটা তো অবশ্যই 100-র চেয়ে আগে হবে। এটাই হচ্ছে ওর প্রতিকার। মানে ঘটনাটা এরকম হচ্ছে, যখন আমি চশমার সাহায্যে কোনো একটা বস্তুকে দেখছি তার মানে বস্তুটা আমার চোখের অবজেক্ট নয়, বস্তু আমার চোখের জন্য বস্তু নয়, আমার চোখের অবজেক্ট সেই যে আমার যে চশমা আমি পরে আছি আমার চশমা ওই বস্তুটার যে ইমেজ তৈরি করছে, তখন ওই বস্তুটার ইমেজেই হচ্ছে আমার অবজেক্ট। আমার চোখের অবজেক্ট হচ্ছে চশমার তৈরি করা ইমেজ, এটাই তো হয়। যার ফলে এর প্রতিকার হিসাবে আমরা এরকম করব, আবার সেই গরিবের চোখ, এই হাতে লেখা নিয়ে সিভিল ইঞ্জিনিয়ার, আশাও কি করে মানুষ করে। এই রেটিনা, এ হচ্ছে অপটিক্যাল নার্ভ। আমার যে বস্তু দূর থেকে আসছিল এখানে আসার পরে আমরা তার আগে একটা দিয়ে দিলাম অবতল লেন্সকে, যার ফলে দেখো অবতল লেন্সে দিয়ে দিলে এখন লেন্সের কম্বিনেশন হয়ে গেছে, আমার চোখের লেন্স এবং অবতল লেন্স। আমরা জানি অবতল লেন্স মাইনাস, যার ফলে ও তো কনভার্জিং পাওয়ারকে কমাবে। তো দেখো অবতল লেন্সে পড়ে প্রথমে ও ডাইভারজেন্স হতে চাইবে, 1 মিনিট রশ্মিটাকে একটু ছোট করি, ও ডাইভারজেন্স হয়ে এখানে পড়বে, তারপর লেন্সে পড়ে এখানে তোমার ইমেজটা তৈরি করবে, যার ফলে রেটিনাতে দেখো আমার কিন্তু ইমেজ তৈরি করছে। এটাই হচ্ছে তার প্রতিকার। তার মানে এর প্রতিকার অর্থ দাঁড়ালো যে আমি একটা এর সামনে অবতল লেন্স বা কনকেভ লেন্সকে রেখে দেবো, তাহলেই তো আমার এখানে তৈরি হচ্ছে। তোমাকে এখান থেকে নিউমেরিক্যাল দিতে পারে, দিয়েওছে পরের স্থলে। এর অর্থ দাঁড়ালো যে আমি যে লেন্সকে ব্যবহার করছি সেই লেন্সের অবজেক্টের জন্য তার ইমেজকে আমি সেখানেই রাখবো যেখানে আমার চোখ দেখতে পাবে, আমি সেখানেই ইমেজকে রাখবো। ধরো আমি বললাম যে কারো মায়োপিয়া 100 সেন্টিমিটার, যার ফলে সে 100-এর পরে কোনো জিনিস দেখতে পায় না, 100-এর আগে হলে তো দেখতে পায়। তাহলে নিশ্চয়ই আমাকে ওই লেন্স দ্বারা ইমেজ এখান 100-এর মধ্যেই রাখতে হবে, তবেই আমার চোখ দেখবে যে হ্যাঁ ইমেজ 100-এই আছে, মানে আমার দেখা তো আমার পক্ষে যায়, তার ফলে আমি দেখব। তাহলে আমরা বলতে পারি কারো মায়োপিয়া যদি 100 হয়, আমার নিশ্চয়ই যে লেন্সটাকে আমি ব্যবহার করছি সেই লেন্সেরও ইমেজ হতে হবে ওই 100-এর মধ্যে, তাই না? কারো যদি মায়োপিয়া 100 সেন্টিমিটার থাকে তাহলে তার যে অবতল লেন্সকে আমি লাগাচ্ছি সেই লেন্সেরও ইমেজ যাতে 100-এই হয়, তাই না? তাহলে এই লেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি 1/v - 1/u সমান 1/f। এই লেন্সটা আমার চোখের আগে লাগানো আছে, যার ফলে আমার চোখ এই ভিটাকেই দেখতে পাবে, আমার চোখ এই ভিকেই দেখতে পাবে যেখানে আমাকে দেখাতে চাইছে, আমার চোখ এই ভিকেই দেখতে পাবে যেখানে আমাকে দেখাতে চাইছে, বা আমি যেখানে দেখতে পাবো আমার তো এই লেন্সে তৈরি করে দেওয়া ইমেজটাই আমার চোখের হবে অবজেক্ট। তো সেই হিসাবে আমাকে যে পাওয়ারের লেন্স লাগাতে হবে তার জন্য দেখো আমরা এটা করলাম, এই ভিটা থাকতে হবে আমার নষ্ট চোখে আমি যেটা দেখতে চাইছি। আমার ধরো 100 সেন্টিমিটার, তাহলে ভি এর জায়গায় হবে 100। এবার আমি মনে করছি আমার মায়োপিয়া ডি, আমার মায়োপিয়া রয়েছে ডি, তারপরে ডি সেন্টিমিটারের বা আগে পর্যন্ত আমি দেখতে পাই, ডি এর পরে আমি পাই না। তাহলে নিশ্চয়ই আমাকে ম্যাক্সিমাম আমার রেঞ্জ হচ্ছে তো ডি পর্যন্ত, তাহলে এই লেন্সের যে ইমেজ তৈরি হবে সেই ইমেজটাই তো আমার অবজেক্ট। স্বাভাবিকভাবে সেই ইমেজকেও যদি আমি এর ইমেজ যদি ডিতে রাখি তাহলে আমার চোখ তো দেখতে পাবে, এবং এটা হচ্ছে অরিজিনালি অবজেক্ট যেখানে থাকবে, এবং এটা হচ্ছে আমার পাওয়ার। দেখো এর সাইন নেগেটিভ, এর সাইন হয়ে যাবে নেগেটিভ, আর এর তো নেগেটিভ হবেই কারণ এ তো অবতল লেন্স, এর তো নেগেটিভ হবেই কারণ এই অবতল লেন্স। তাহলে আমি এটাকে নেগেটিভই রেখে দেবো কারণ পাওয়ার নেগেটিভ হয়ে যাবে, ডাইভারজেন্স বার 1/f ইকুয়ালস টু 1/u - 1/t, যার ফলে পাওয়ার কি হয়ে যাবে না, পাওয়ার সমান দেখো -100/f, যেহেতু সেমি ইউনিটে থাকলে 100/f,
তা বলতেই পারি ডি। ধরো আমার যদি রাত্রেবেলায় চশমা পরে চাঁদ দেখার ইচ্ছা হয়, তার ফলে ইমেজ তো থাকবে অবজেক্ট ইনফিনিটিতে। আমরা বলতে পারি, অবজেক্ট থাকবে ইনফিনিটিতে। আমরা বলতে পারি যে যদি আমি ইনফিনিটিতে মানে অসীম দূরের থেকে কোনো একটা বস্তুকে আমার চশমাতে এমন তৈরি করতে হবে যাতে ইনফিনিটি দূরের কোনো একটা বস্তু এসে অন্তত ডিতে পড়ে। এর অর্থ হচ্ছে আমার মায়োপে যদি 100 সেন্টিমিটার থাকে, খুব দূরের কোনো একটা বস্তু, ধরো রাত্রেবেলায় চাঁদ, সেই বস্তুটাও যদি 100-তে পড়ে, তাহলে তার থেকে যে কাছে আছে সে তো আরও আগেই পড়বে। তার মানে আমার সর্বোচ্চ রেঞ্জ 100, যার ফলে যত দূরের বস্তু থাকবে তাকে নিয়ে এসে 100-তে ফেলতে হবে। এটাই তো লেন্সের কাজ। তার ফলে যদি আমরা ইউকে ইনফিনিটি বলি, যে খুব দূরের বস্তু, তাহলে দেখো আমার পাওয়ার চলে আসবে 100/f। আমার দেখো চলে আসছে সমান, আমরা এফটাকে ক্যান্সেলও করে দিতে পারি এখন। পি সমান আমার চলে আসছে দেখো 100/∞ মাইনাস 100/d, যার ফলে পাওয়ার চলে আসছে -100/d। এটাই হচ্ছে লেন্সের পাওয়ার, -100/d। তাহলে এটা হলো ত্রুটি, এটা হলো প্রতিকার। এগুলো দেয় কিন্তু ত্রুটি, প্রতিকার। তো 10 সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়, 30 সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা দরকার? লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। 17-তে যা দিয়েছিল 18-তে ঠিক তার একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে। বলেছে সে 10 সেমি, লাইনগুলোর মানে বোঝো, একজন ব্যক্তি 10 সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পায়, তার মানে 10-এর আগে 9 হলে পায়, 8 পায়, 10-এর পর আর পায় না, 10-এর পর আর ও দেখতে পায় না। তার মানে ওর সমস্যা হচ্ছে 10 সেমির পরে যদি কোনো অবজেক্ট থাকে, সে তো পরিষ্কার দেখা তার পক্ষে সম্ভব নয়। তার মানে সমস্যাটা তো মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়া হলে সামনের বস্তুকে দেখতে পেত না, তার মানে 10-এর সামনে কোনো পেত না পরিষ্কার দেখতে, 10-এর পর পেত, এখানে 10-এর পর আর পাচ্ছে না, তার মানে সমস্যাটা তো মায়োপিয়া। সে কি চাইছে? সে চাইছে যে 30 সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা দরকার। প্রথমত হবে নেগেটিভ পাওয়ারের চশমা বা অবতল লেন্সের চশমা দরকার, এবং চাইছে সে 10-এর আগে পেত না, চাইছে কোথায়? 30-এ। তার মানে 30 সেন্টিমিটার দূরের বস্তুকে চশমা দ্বারা নিয়ে এসে ফেলতে হবে তো 10-এ, কারণ 10-এর আগে তো ও নর্মাল চোখ পায় না। আর চশমা যখন আমি পড়ছি, সে কী করবে? 30 সেন্টিমিটার দূরের বস্তুর যে প্রতিবিম্ব সৃষ্টি করবে সেটা 10-এ করবে, আর আমার চোখ 10-এই দেখবে, যার ফলে আমি দেখতে পাবো। তাহলে এই সমীকরণকে যদি আমরা অ্যাপ্লাই করি একে, দেখো আমরা পাওয়ারকে যদি অ্যাপ্লাই করি, পি সমান তোমার চলে আসছে 1/u মাইনাস 1/t। দেখো বস্তু কোথায় রাখা হচ্ছে? সে চাইছে কি? সে চাইছে 30-এ দেখতে, তাই 1/30। আর আমার ওর নর্মাল চোখের ক্ষমতা করছে না, 10-এর দূরেও পাবে না, তাহলে এটা পাবো। তুমি এটাকে বিয়োগ করো, 30 2/30, তার মানে 100/15 নেগেটিভ। এই পাওয়ারের ওর চশমা দরকার, 100/15 পাওয়ারের ওকে চশমা দরকার, মানে হচ্ছে 6.67, অনেক বেশি পাওয়ার, অনেক বেশি পাওয়ারের চশমা দরকার। আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে তোমার পাওয়ারের প্রয়োজন নেই, তুমি এখান থেকেও করে দিতে পারো। লেন্সের ফোকাস দৈর্ঘ্য এরকম 1/f সমান দেখো 1/30 মাইনাস 1/10, এটা বিয়োগ করলে দেখো যেটা চলে আসছে 15 আসছে, মানে ফোকাস হবে -15 সেন্টিমিটার। নেগেটিভ ফোকাস, যেহেতু অবতল লেন্স তাই নেগেটিভ, তাই আমি এখানে মাইনাসটা বসালাম না, কারণ নেগেটিভ আসবেই আমি জানি, তাই আমি মাইনাসটা বসালাম না। তেমন ওকে যে পাওয়ারের, যে ফোকাসের লেন্স লাগাতে হবে অবতল, সেটা হচ্ছে -15, এবং পাওয়ার হচ্ছে 6 ওই কত পড়বে 67 এরকম কিছু, 6.67-এর কাছাকাছি ডায়োপ্টার পাওয়ারের চশমা দরকার, এবং ফোকাস সেটা হচ্ছে -15 সেন্টিমিটারের ফোকাস ওকে ব্যবহার করতে হবে অবতল লেন্সের জন্য। এটা রয়েছে পরের প্রশ্ন। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্ধন বাড়বে না কমবে?
তার মানে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে আমাকে নলের দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে। দেখো একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে বিবর্ধন ছিল সেটা এম সমান এই ছিল এল বাই এফও ডি বাই এফি। ডি ছিল পরিষ্কার দেখার জন্য ন্যূনতম দূরত্ব। এটাই ছিল একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন, এল ডি বাই এফও এফি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এম প্রপোর্শনাল এল। তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যদি নলের দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে কিন্তু বিবর্ধন বাড়বে। দেখে নাও এম সমান এল ডি বাই এফও এফি, অর্থাৎ নলের দৈর্ঘ্য যদি বাড়ানো হয় বিবর্ধন কিন্তু বৃদ্ধি পাবে। এটা ছিল তোমার 2018 শেষ প্রশ্ন। এবার 2019-এর, এক ব্যক্তি +2D ক্ষমতার চশমা ব্যবহার করেন, তার দৃষ্টি কি ধরনের ত্রুটি আছে? দেখো প্লাস পাওয়ার, তুমি নিশ্চয়ই জানো যে একটা হাইপারমেট্রোপিয়া যে সমস্যা হয় সেখানে উত্তল লেন্স ব্যবহার করা হয় যার পাওয়ার তো প্লাস। তাহলে পি সমান আমি বলতে পারি 100/f বা এফ সমান 100/d। এখানে পি এর মান তো বলা আছে 2, তারপরে 50। তারপরে 50 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি ব্যবহার করা হয়েছে উত্তল লেন্সকে। আর উত্তল লেন্স তো ঠিক আগেরটার উল্টো কাজ করে। আগের ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি দূরের কোনো জিনিস দেখতে পেত না, কিন্তু এখন সামনের কোনো জিনিস সে দেখতে পাচ্ছে না। এই সমস্যাটা হয় হাইপারমেট্রোপিয়া বা বলা হয় দীর্ঘদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি, তাহলে তার সমস্যা হচ্ছে দীর্ঘদৃষ্টি। এটা হলো 2019 সালের প্রশ্ন। অনুবীক্ষণ যন্ত্রের তোমাকে বার করতে হবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের যে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে। তাহলে তুমি কি করবে, প্রথমেই তুমি করে নেবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অবজেক্টিভ। দুটোরই সেম, আগে তোমাকে করতে হবে অবজেক্টিভ বা অভিলক্ষকে। দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের কাছাকাছি কোনো একটা বস্তু থাকে, আগে তুমি এই বস্তুর তৈরি প্রতিবিম্ব সৃষ্টি করে নাও। এটা মনে করো ফোকাস, যার ফলে এ যাবে এটা দিয়ে এবং এটা যাবে আলোক কেন্দ্র দিয়ে, এরা এখানে কোথাও টাচ করছে। তুমি এখানে করে দিবে একটা আইপিসকে, এটা করবে একটা আইপিস। তো যেই তুমি আইপিসকে কিন্তু প্রথমে আঁকবে না, পরে আঁকবে, কারণ তোমাকে এই রশ্মিটাকে মেলাতে হবে না। আইপিসকে পরে আঁকবে। এই হলো আইপিস। তো তুমি এখন এটাকে বস্তু করতে পারো। তাহলে তুমি বলতেই পারো যে এর রিয়েল, এই একটা বস্তু যেটা রিয়েল ইমেজ সেটাই তো এর অবজেক্ট, তাই না? এর তৈরি করা রিয়েল ইমেজটাই এর হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি এটাকে যদি বস্তু করে কোনো লেন্সের প্রতিবিম্ব অঙ্কন করো, তুমি কিভাবে করতে? না একটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল নিতে, যেটা এদিকে ফোকাস দিয়ে পার করতে, আর একটা নিতে আলোক কেন্দ্র দিয়ে এদিকে করো। যেহেতু এরা এদিকে মিট করবে না, তাই এরা এদিকেই মিট করবে, তাই তুমি এখানে নিয়ে এসো। কোন একটা জায়গায় এদেরকে মিট করে দাও। দেখো বাস্তব রশ্মিগুলো নিয়ে আমরা এখন কিছুই করিনি, এর মিটটা আগে করে দিলাম। এরপর যে বাস্তব রশ্মিগুলো পড়বে সেটা একটা এখানে পড়বে, একটা এখানে পড়বে, যে এখানে পড়বে এই দিকে যাবে, যে এখানে পড়বে এই দিকে যাবে। এদের সবাইকে নিয়ে এসে তোমার কাজ হচ্ছে এখানে মিট করে দেওয়া। এটাই হবে তৈরি করা সৃষ্ট প্রতিবিম্ব। ছি 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 ছি, হ্যাঁ কি ছবিটা আঁকলাম। হ্যাঁ এইভাবে তোমাকে কিন্তু আঁকতে হবে। আমারটা অতটা ভালো হলো না ছবিটা, আমার যারা জানে তারা জানে আমার পক্ষে ছবি আঁকা খুব জটিল কাজ। কিছু কিছু জিনিস কিছু মানুষের জন্য অসম্ভব, এটা আমি দেখেছি। তো আমার জন্য ছবি, মানে এটা সব কাজ সবার জন্য নয়, এটা আমার মনে হয়। যার ফলে আমার জন্য ছবি, এটা তো বিপরীত মেরু, কিন্তু এটা হবে আর কি, এটা হবে চূড়ান্ত প্রতিবিম্ব। আমি কিন্তু নোটে অনেকেই আছে যারা ভালো এঁকেছে, আমি তাদের পাঠিয়ে দেবো, ওখান থেকে তুমি দেখে নিও। কিন্তু ছবি আঁকার রুলটা দেখে নাও। তুমি প্রথমে যদি অবজেক্টিভ আর আইপিসকে করে দাও তাহলে কি হবে, এই রশ্মি দেখা গেলো আইপিসকে পেরিয়ে চলে গেল, মিটই করলো না, তাই পরে আইপিসকে করবে। অবজেক্টিভটা আগে করবে, পরে কিন্তু করবে আইপিসকে। এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব। লাস্ট একটা লাইন তোমাকে লিখতে হবে, এটা যদি পি কিউ লেখো এটা হয়ে যাচ্ছে কিউ ড্যাশ পি ড্যাশ। এই লাইনটা লিখে দিবে, পি কিউর চূড়ান্ত
প্রতিবিম্ব কিউ ড্যাশ পি ড্যাশ, এই লাইনটা কিন্তু লিখে দেবে, পি কিউ চূড়ান্ত প্রতিবিম্ব কিউ ড্যাশ পি ড্যাশ। তার মানে হচ্ছে প্রথমে লক্ষ্যে বা অবজেক্টিভে পড়ে তার একটা রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, এবং সেই রিয়েল ইমেজকে অভিনেত্রে পড়ে তার একটা অনেক গুণ বিবর্ধিত ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, দুবার বিবর্ধিত হচ্ছে। এবং তোমাকে বলেছে যে এর বিবর্ধনের রাশিমালা লেখো, একটু আগেই আমরা লিখলাম, এর বিবর্ধনের রাশিমালা হচ্ছে এম এল ডি বাই এফও এফই। এটাই হচ্ছে একটা অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা এল ডি বাই এফও এফই, যেখানে এল হচ্ছে এই নলের দৈর্ঘ্য, ডি হচ্ছে পরিষ্কার দর্শনের ন্যূনতম দূরত্ব মানে এটা যেখানে ফাইনাল ইমেজটা তৈরি হচ্ছে, এবং এফও হচ্ছে এর ফোকাস, অবজেক্টিভের ফোকাস, এফই হচ্ছে এর ফোকাস, অভিনেত্রের ফোকাস, তাই তো। এটা যদি এর ফোকাস যদি এফও হয়, এর ফোকাস এফই, এই দুটো নলের দূরত্ব এল এবং এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি। এটা হচ্ছে ওর বিবর্ধনের রাশিমালা। 22-এর পরের প্রশ্নে দূরবীক্ষণ যন্ত্রের রেখাচিত্র অঙ্কন করো। না দেখো, প্রতিসারক যে দূরবীক্ষণ যন্ত্র, যার আইপিসকে অবজেক্টিভকে অনেক গুণ বড় করা হয়, আইপিসকে ছোট করা হয়, আগেরটাই একটু আগেই আমরা ওটা করেছিলাম, যে সেটা সমস্যা কি হতো না, অবজেক্টিভকে অনেক বড় করার জন্য, এই যে অবজেক্টিভকে অনেক গুণ বড় করা হচ্ছে, তার জন্য এই ধরো অবজেক্টিভ এই অনেক বড় করা হয় আইপিসের তুলনায়। তো দেখো, এই লেন্স অবজেক্টিভ অনেক বড় করলে প্রথমত এটা খুব ব্যয়বহুল, কারণ লেন্সকে আমরা যা পড়েছি সবই পাতলা এবং ক্ষুদ্র উন্মেষের লেন্স, কিন্তু তোমাকে যদি খুব বড় করতে হয়, এটা তৈরি করতে গেলে এটা এমন নয় যে কোনো জায়গায় করা যাবে, এটা প্রথমত অনেক ব্যয়বহুল, অনেক খরচা। দ্বিতীয়ত এটার পোর্টেবল করা যাবে না, সেটিং করার সমস্যা, কারণ অনেক বড় লেন্স যদি হয়ে যায় সে ভাঙার সম্ভাবনা বেশি রয়েছে। এ তো মিরর নয় যে পিছনে তুমি একটা লোহার পিছনে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিয়ে দেবে, তো লেন্স, যার ফলে তুমি এখানে কোথাও তো দিতে পারবে না কিছু, এটা একটা সমস্যা গেল। তার মানে এটা ব্যয়বহুল এবং খরচা সাপেক্ষ, এটা তো একটা, এটা তো তাও আমি মানে এটাই মেন যদিও, কিন্তু আমি তাও এটাকে কম বলছি। বাকি যে সমস্যা হচ্ছে অত্যাধিক, আমরা যা সমস্ত পড়েছিলাম সব পাতলা লেন্সের জন্য, কিন্তু লেন্স যদি খুব মোটা হয়, কারণ তোমাকে খুব বড় অবজেক্টিভ করতে গেলে লেন্সকে তো মোটাই করতে হবে, কারণ খুব পাতলা হলে সে তো খুব কম কিছু হলেই তো ভাঙবে, তাই না। খুব যদি পাতলা করা হয় সে তো সাপোর্টই নেবে না, তুমি একটা খুব বড় বস্তু করছো, তাকে মিনিমাম একটা থিকনেস তো দিতেই হবে, যার ফলে লেন্সটা হয়ে যায় মোটা। এর মোটা হওয়ার সমস্যাটা কি দেখো, সমস্যা হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভর করে, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি। এক, মাধ্যমের প্রকৃতি, এবং দুই হচ্ছে আপতিতালার বর্ণ। যার ফলে যার বর্ণ বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার তো প্রতিসরাঙ্ক কম। তাহলে সেই হিসাবে লালের প্রতিসরাঙ্ক বেগুনির তুলনায় অনেক কম। লালের প্রতিসরাঙ্ক বেগুনির তুলনায় অনেক কম, তখন যে ঘটনাটা ঘটবে যে লালের ফোকাস দৈর্ঘ্য বেগুনির তুলনায় হয়ে যাবে বেশি, কারণ যার প্রতিসরাঙ্ক বেশি তার ফোকাস দৈর্ঘ্য কম, আর যার প্রতিসরাঙ্ক কম তার ফোকাস দৈর্ঘ্য বেশি। দেখো, এটা ছিল 1/f সমান মিউ মাইনাস 1 সাম কনস্ট্যান্ট 1/r1 মাইনাস 1/r2। তার ফলে ফোকাস দৈর্ঘ্য, যার প্রতিসরাঙ্ক বেশি তার ফোকাস কম, লালের ফোকাস দৈর্ঘ্য বেশি। তাহলে ঘটনা কি হবে না, দূর থেকে আগত যখন কোনো যৌগিক রশ্মি আসছে, তাদের মধ্যে যে রশ্মিগুলো লাল তাদের ফোকাস দৈর্ঘ্য বেশি, দেখা যাবে তারা এখানে কোথাও মিট করলো, এবং দূর থেকে যে এর সাথে যে বেগুনি রশ্মি আসছে, তাদের প্রতিসরাঙ্ক বেশি হওয়ার জন্য ফোকাস দৈর্ঘ্য কম, তারা এখানে কোথাও ফোকাসে মিট করলো, যার ফলে তুমি একটা গোল রিং তৈরি হয়ে যাবে। কারণ দেখো, লাল পরে মিট করছে, বেগুনি আগে মিট করছে। এই সমস্যা হলে তুমি কিন্তু ক্লিয়ার ইমেজ পাবে না, কারণ বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় ক্রোমাটিক অ্যাবেরেশন, এর মানেও এটাকে বলা হয় বর্ণাপ্রেরণ, এর অর্থ হচ্ছে ক্রোমাটিক অ্যাবেরেশন মানে লাল আগে মিট করেছে, তো এটা তার ফলে তুমি কোনো একটা ইমেজ ক্লিয়ার তো দেখতে পাবে না, কারণ প্রত্যেকটা রং আলাদা আলাদাভাবে মিট করছে। এটা একটা বড় সমস্যা থিক লেন্সের জন্য।
খুব থিক লেন্স যদি হয় তখন কিন্তু এই সমস্যাটা হয়। এটা একটা সমস্যা। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে, আমরা জানি যে পাতলা এবং ক্ষুদ্র উন্মেষ যেগুলো প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো রয়েছে, সেই রশ্মিগুলো একসাথে ফোকাসে মিট হতে পারে, কিন্তু প্রধান অক্ষের সাথে দূরে যে রশ্মিগুলো রয়েছে, এই যে রশ্মিগুলো, এরা কি হয়, ফোকাসে মিট না করে এরা ফোকাসের চেয়ে দূরে মিট করে। এটাকে বলা হয় গোলাপীকরণ। যত বড় উন্মেষ হবে, খুব দূরে প্রধান অক্ষের থেকে যে রশ্মিগুলো, তারা ফোকাসের চেয়ে অনেকটা পরে মিট করে। আর যারা সামনাসামনি, তাই আমরা যা কিছু পড়েছি সবই পড়েছি পাতলা লেন্স এবং উন্মেষ খুব ক্ষুদ্র। এই সমস্যাটাকে বলা হয় গোলাপীকরণ। তো এই সমস্ত সমস্যার জন্য তোমার কিন্তু প্রতিসারক যে লেন্স, নববীক্ষণ যন্ত্র যারা প্রতিসারক মাধ্যমে, সেটাকে ব্যবহার করা কম হয়। সমাধান করার জন্য প্রতিসারক মাধ্যমকে অতটা ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় প্রতিফলক ধরনের দূরবীক্ষণ যন্ত্র। তারই তোমাকে ডায়াগ্রাম দিয়েছে, দুটো ডায়াগ্রাম আছে, একটা নিউটনিয়ান রিফ্লেকটিভ টেলিস্কোপ আর একটা রয়েছে ক্যাসাগ্রেন রিফ্লেকটিভ টেলিস্কোপ। তোমাকে যেহেতু যে কোনো একটা দিয়েছে, তাই তুমি নিউটনিয়ানও আঁকতে পারো, ক্যাসাগ্রেনও আঁকতে পারো, যেটা খুশি। কিন্তু এই সমস্যাটা যেটা, যে প্রতিসারক যদি আমি নববীক্ষণ যন্ত্র করি, তার কিছু যে সমস্যা, একটা হচ্ছে কমাটিক অ্যাবেশন, একটা স্ফেরিক্যাল অ্যাবেশন মানে একটা গোলাপীকরণ, একটা হচ্ছে বর্ণপ্রেরণ, একটা গোলাপীকরণ, এবং কস্ট বেশি, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রয়েছে। এর সমাধান করার জন্য প্রতিফলক মাধ্যমে টেলিস্কোপকে নেওয়া হয়, তার ডায়াগ্রাম বলেছে। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর বললাম, এটা আমি সুন্দরভাবে লেখা আছে, চাইলে আমি পাঠিয়ে দিতে পারি। তো আমরা প্রতিফলক যে মাধ্যমে, সেটাকে আমরা করব। দেখো, এটা আঁকার জন্য তুমি সর্বপ্রথম একটা লেন্স নিয়ে নাও, বড় ধরনের একটা অবতল লেন্স নিয়ে নাও। দেখো, বড় ধরনের একটা অবতল লেন্স নিয়ে নাও, এটা একটা অধিবৃত্তীয় লেন্সকে ধরা হয়, নিয়ে নিলাম। যার এটা হচ্ছে প্রধান অক্ষ। এর কাজ হচ্ছে, এটা যত বড় করব তত সে দূরের থেকে আগত রশ্মিকে তত বেশি সে তোমার করতে পারবে। তো যত আমি বড় নেব, তত দূর থেকে আগত বেশি বেশি রশ্মিকেও কালেক্ট করতে পারবে। তাই এটার জন্য একটা বড় সমস্যা, বড় করার জন্য এর পিছনে যেহেতু আমি দর্পণ, তাই আমি এর পিছনে একটা ফ্রেম দিতে পারি, যে ফ্রেম একে মজবুত করে রাখবে। তাই বড় হওয়ার জন্য যে প্রচুর বেশি, এবং একে পোর্টেবল করা যাবে, যার ফলে বড় হওয়ার জন্য যে সমস্যাগুলো রয়েছে, লেন্সে যে সমস্যাগুলো হতো, সেটা হবে না, কারণ এর থিক থিনের তো সম্পর্ক নেই। দুই, এখানে ঘটবে তো প্রতিফলন, আর প্রতিফলন ঘটলে তো রঙের আলাদা আলাদা হওয়ার কোনো কথাই আসছে না, কারণ লাল সাদা রশ্মি যদি এখানে প্রতিফলন করেছে, সাদা হয়েই যাবে, কারণ এই ক্ষেত্রে আলোর বেগের কোনো পার্থক্য হয় না, তাই রশ্মি সব একই সাথে যায়। তাই এখানে যে ক্রোমাটিক অ্যাবেশন বা বর্ণপ্রেরণ, সেই সমস্যাটা এর ক্ষেত্রে থাকছে না, কারণ ঘটছে প্রতিসরণ ঘটছে না। তাহলে দেখো, দূর থেকে যে আগত রশ্মি, আমি মনে করছি অসীম থেকে রশ্মি আগত হয়েছে, এখানে কালেক্ট হলো, চারটে রশ্মিকে করব, এরা এখানে ফোকাস, এখানে মিট করতে যাবে। এবারে তুমি কি করবে, তুমি পেন্সিলে আঁকার চেষ্টা করবে। এখানের যে একটা অংশকে আমি ধরো মুছে দিলাম, এখানে রেখেছি আমি একটি উত্তল লেন্সকে, এখানে রেখেছি আমি একটি উত্তল লেন্সকে। তো দেখো, এবারে এই রশ্মি আসবে তো মিট করতে ফোকাসে, কারণ এরা সবাই ফোকাসে মিট করবে। এখন ফোকাসে মিট করার আগে কি করলাম, আমি এখানে একটি উত্তল দর্পণকে রেখে দিয়েছি। দেখো, শুরুতে অবতল দর্পণ রশ্মি কালেক্ট করছে, দিদাই তারা ফোকাসে মিট করতে আসছে, আমি রেখে দিয়েছি একটি উত্তল দর্পণ, যার ফলে এ ফোকাসে মিট করতে আসছে। এ দেখো, মিট করার আগেই উত্তল দর্পণে পড়ে গেল। এ ফোকাসে মিট করতে আসছে, মিট করার আগেই উত্তল দর্পণে পড়ে গেল। এরও গল্প সেম, এও ফোকাসে মিট করতে আসছে, আসার আগেই তো উত্তল দর্পণে পড়ে গেল। এও ফোকাসে মিট করতে আসছে, আসার আগেই উত্তল দর্পণে পড়ে গেল। প্রত্যেকেই উত্তল দর্পণে পড়ার পর প্রতিফলন হয়ে
লেন্সে পড়বে এবং লেন্সে পড়ার পর এখানে তারা একটা ইমেজ তৈরি করবে, আর এখানে আমার রয়েছে সেই গরিবের চোখটা। এই যে গরিবের চোখ, গরিবের প্রসঞ্জিত হয় না, গরিবের চোখ, এই গরিবের চোখ এই কিন্তু দেখছে। এটা হচ্ছে, এইটাকে বলা হয় ক্যাসাগ্রেন টেলিস্কোপ। ক্যাসাগ্রেন টেলিস্কোপ। আমরা প্রতিসারক মাধ্যম দেখো, আমরা প্রতিফলক মাধ্যম নিয়েছি, প্রথমে একটা অবতল দর্পণ নিয়েছি, সেই অবতল দর্পণ থেকে ফোকাসে মিট করতে আসার আগে একটা উত্তল দর্পণকে রেখে দিয়েছি, যার ফলে রশ্মিগুলো উত্তল দর্পণে প্রতিফলন হয়ে যে আমার একটা লাস্টে আমি একটা রেখেছি উত্তল লেন্সকে, যে লেন্সে প্রতিফলন হয়ে আমার চোখ দেখছে। তা আমার চোখ দেখবে এখানে কোথাও একটা বড় ইমেজ, এটাই হচ্ছে প্রতিফলক মাধ্যমের তোমার দূরবীক্ষণ যন্ত্রের ডায়াগ্রামের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন নেই, ডায়াগ্রামে শুধু রয়েছে। এটা একটা নিউটনিয়ান, একটা দুটো একবার দেখে যাবে। 2023-এ তো এর প্রশ্ন কিছু দেয়নি, সেই জন্য আমরা 2024-এ যাব। 2024-এ বলেছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি, এই ত্রুটির কারণগুলি লেখো, কিভাবে এই ত্রুটি সংশোধন করা যায়। 24-এ দিয়েছে দীর্ঘ দৃষ্টি, দেখো যার ফলে দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে। একটা হচ্ছে হর্ষদৃষ্টি মায়োপিয়া, এটা দীর্ঘদৃষ্টি মানে হাইপারমেট্রোপিয়া। দীর্ঘদৃষ্টি হচ্ছে সেই আমার গরিবের চোখ চলে আসবে, এই গরিবের চোখ চলে এলো গোল একদম পিওর সার্কেল, বই এই ধরনের ছবি দেওয়া আছে পিওর সার্কেল। তো একটু আগেই দেখো আমরা করলাম, এটা হচ্ছে আমার সেই রেটিনাটা যেখানে ছবি তৈরি হবে, মানে এখানে প্রতিবিম্ব সৃষ্টি হলে অপটিক্যাল নার্ভের মাধ্যম দিয়ে নিয়ে যাবে। এবারে ধরো হাইপারমেট্রোপিয়া হচ্ছে যে কোনো ব্যক্তির বলা হলো হাইপারমেট্রোপিয়া 50 সেন্টিমিটার। আমরা তো এটা জানি যে কোনো একটা বস্তু যত আমার থেকে সামনে থাকে তত আমার চোখ বীক্ষণ কোণ বেশি উৎপন্ন করে, যার ফলে আমি ক্লিয়ার তো দেখতে পাবো। কিন্তু সামনে আনতে আনতে একটা ডিস্টেন্স পর্যন্তই আমি পরিষ্কার দেখতে পাবো, তার থেকে সামনে চলে এলে আর আমি দেখতে পাবো না, যেটাকে বলা হয় আমার সাধারণ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। যতটা আনার পর আমি আর পরিষ্কার দেখতে পাবো না, যেটা নর্মাল আইয়ের ক্ষেত্রে বলা হয় 25 সেন্টিমিটার। এর মানে দাঁড়াচ্ছে 25 সেন্টিমিটারের সামনে যদি কোনো একটা বস্তুকে আমি নিয়ে চলে আসি, তো আমার পক্ষে তো পরিষ্কার দেখা আর সম্ভব হবে না, বা আমার চোখ আরাম করে দেখতে পাবে না, আমার চোখ ব্যথা করবে। কিন্তু যাদের হাইপারমেট্রোপিয়া আছে তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ধরো বলা হলো কারো হাইপারমেট্রোপিয়া 50 সেন্টিমিটার, এর অর্থ এটা দাঁড়ালো যে হাইপারমেট্রোপিয়া 50 সেন্টিমিটার যদি হয়, যে ওই ব্যক্তি 50 সেন্টিমিটার আগে যদি কোনো বস্তু থাকে পরিষ্কার দেখতে পাবে না। আমার নর্মাল চোখ যেটা 25-এর আগে পায় না, ও 50-এর আগে পাচ্ছে না। এবারে কোনো বই সে তৈরি করা থাকে 30-35 সেন্টিমিটারের দূরে পড়ার জন্য, তার থেকে দূরে পড়লে লেখাগুলো না ছোটো হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে না। কিন্তু যার 50 তার তো পড়াই সম্ভব না, কারণ তার তো 35-এর চেয়ে বেশি হলে তো সে 50-এর চেয়ে কাছে থাকলে তার তো দেখতে পাবে না। এটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। তার ফলে হাইপারমেট্রোপিয়া 50 অর্থ হচ্ছে সে 50-এর আগে কোনো বস্তুকে দেখতে পায় না, 50-এর পরে পায়। তাহলে তোমার এটা সমস্যাটা কি হয়, যখন কোনো বস্তু সামনে থাকে দেখা গেল এর প্রতিবিম্ব রেটিনায় সৃষ্টি না হয়ে রেটিনার পর হয়। এখানে মনে করো কোনো একটা বস্তু আছে, এর প্রতিবিম্ব রেটিনায় না হয়ে রেটিনার পর হচ্ছিল, যেখানে মায়োপিয়া ছিল রেটিনার আগে হচ্ছিল, এখানে তো রেটিনার পর হচ্ছে। তাহলে সমাধান, তার মানে এর পাওয়ার দেখো কমে গেছে, আগে ছিল পাওয়ার বেড়ে গেছিলো, সেই জন্য আমরা অবতল দিয়ে পাওয়ারকে কমিয়ে দিলাম। এর ক্ষেত্রে পাওয়ার কমে গেছে, আমাকে অবশ্যই পাওয়ারকে বাড়াতে হবে, মানে উত্তল দিতে হবে। তাহলে আমাকে খুব সহজ যদি বলা হয় যে এর প্রতিকার কি, এটাই ত্রুটি, পরে তৈরি হচ্ছে তাই দেখতে পাচ্ছ না পরিষ্কার। ধরো যে বস্তুকে যদি আমি এদিকে টানতে টানতে নিয়ে আসি, প্রতিবিম্বও কিন্তু তোকে এদিকে আসতে থাকবে। তার মানে এমন একটা ডিস্টেন্সে নিয়ে আসতে হবে, যদি কারো 50 হয় তাহলে এই বস্তুকে মিনিমাম নিয়ে এসে 50-তে রাখতে হবে, তাহলে তো এর এখানে প্রতিবিম্ব রেটিনায় তৈরি হবে। তাহলে এর প্রতিকার আমরা বলতে পারি, সেম যদি আমরা আর একটা চোখ, গরিবের চোখ থাকে, এটা হচ্ছে আমার রেটিনাটা, তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব একটা উত্তল লেন্স, উত্তল লেন্সকে ব্যবহার করে ওর পাওয়ারকে বৃদ্ধি করব, যার ফলে আগত কোনো বস্তু প্রথমেই যখন উত্তল লেন্সে পড়বে
ও একবার কনভার্জিং করবে, এ তো আর একবার কনভার্জিং করে রেটিনায় তৈরি করবে ইমেজ। দুবার তৈরি হচ্ছে, এটাই হচ্ছে তোমার রেটিনার, এটাই হচ্ছে তোমার রেটিনা ইমেজ তৈরি হয়, মানে তুমি চোখে পরিষ্কার দেখতে পাবে, এটাই হচ্ছে ওর প্রতিকার। এটা ত্রুটি, এটা ত্রুটি, এটা প্রতিকার। তাহলে এর প্রতিকার একটা উত্তল লেন্সকে রেখে আমাকে করতে হবে প্রতিকার। দেখো তুমি এর চাইলে এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটাও দিয়ে দিতে পারো। আমি আগেইবারই যেটা বোঝাচ্ছিলাম যে কারো যদি 50 সেন্টিমিটার হয় তাহলে আমার এই উত্তল লেন্সের কাজই হবে যে 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার দূরে রাখা কোনো বস্তুকে মিনিমাম 50-এ ফেলা। তাহলে সর্বোচ্চ নর্মাল আছে যদি সুস্থ লোকের মতনই 25 সেন্টিমিটার দূরে কোনো জিনিস পড়তে চায়, তাহলে তার এই 25 সেন্টিমিটার দূরের বস্তুকে চশমায় পড়ে ওকে প্রতিবিম্ব তৈরি করতে হবে মিনিমাম 50-এ, যার ফলে তোমার চোখ তো 50-এ দেখতে পায়। এখন তোমার চোখ চশমা পরে নেওয়া মানেই তোমার চোখ বস্তুকে সরাসরি দেখছে না, চশমায় তৈরি ওই বস্তুর চশমায় তৈরি করে দেওয়া প্রতিবিম্বই তোমার চোখ বস্তু হিসাবে দেখছে। তার মানে চশমার প্রতিবিম্বই তোমার চোখের বস্তু, অরিজিনাল বস্তু তো তোমার চোখের বস্তু না, কারণ সেটা চশমার বস্তু। তাহলে যদি কারো 50 হয়, নিশ্চয়ই তার প্রতিবিম্বকে এই লেন্স দ্বারা তার প্রতিবিম্বকে 50-তে ফেলতে হবে। তাই এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি 1/v - 1/u = 1/f। দেখো এর তৈরি করা প্রতিবিম্ব স্বাভাবিকই এদিকে কোথাও হবে, কাছাকাছি রয়েছে, তাই মনে করছি এখানে কোথাও প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে যেটা আমার চোখ দেখতে পাচ্ছে, এবং এটা আমার চোখ সেটাকেই দেখতে পাচ্ছে। তাহলে সে যদি সুস্থ হতে চায় তাহলে নিশ্চয়ই এই লেন্সের প্রতিবিম্ব সেখানেই হবে যেখানে আমার চোখ দেখতে পাবে। আমার মায়োপিয়ার যে সমস্যাটা সেটাই হবে লেন্সের প্রতিবিম্ব। মানে কারো যদি 50 সেন্টিমিটার মায়োপিয়া হয়, মানে আমার এই লেন্স দ্বারা প্রতিবিম্ব মিনিমাম 50-এ থাকতে হবে। 50-এর দূর হলে তো আমি পাচ্ছি, মিনিমাম 50-এ তো রাখতেই হবে। তাই এই লেন্সের যে প্রতিবিম্ব সেটাই হবে আমার চোখের ত্রুটি, মাইনাস 1/uর জায়গায় আমি চাইছি নর্মাল চোখের মতন আচরণ করতে, তাই 1/d দিচ্ছি, পরিষ্কার দর্শনের ন্যূনতম দূরত্বের মতো। আমি চাইছি তোমার নর্মাল লোক যদি 25-এ দেখতে পায় তাহলে আমি ডিতে পাই, তাহলে আমিও ডিতেই চাইছি, কিন্তু আমার যে চোখ সেটা এই ডিতে দেখতে পায়। মানে এটা যদি 25 হয় হয়তো আমার চোখ 50-এ দেখতে পাচ্ছে, তাহলে ওই লেন্সের প্রতিবিম্ব হতে হবে 50-এ, বস্তুকে যদি আমি রাখি 25-এ। এই ডিতে বস্তু রাখলে ওর মিনিমাম ডিস্টেন্স তো হতে হবে তোমার স্মল ডিতে, মানে 25-এ রাখলে 50-এ হতে হবে, তাহলে যে 26 আছে সাথে 51 অটোমেটিক সে সরে যাবে। তাই সবচেয়ে সামনেরটা আমাকে সবচেয়ে দূরে, যে দূরে আমি দেখতে পাই সেখানে তো ফেলতেই হবে। তাহলে পাওয়ার যদি বলি, চলো সেমি ইউনিটে থাকলে 100/f, এবার সাইনটা বসাই নেগেটিভ, এটা হবে নেগেটিভ। দেখো প্রতিবিম্ব এদিকে হবে, যার ফলে দুটোই নেগেটিভ চলে আসছে। 100/d - 100/d, যার ফলে এর পাওয়ার চলে আসছে 4 - 100/d। যে পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে সেটা 4 - 100/d। এর অর্থ দাঁড়াচ্ছে প্লাস পাওয়ার ম্যাক্সিমাম 4 হতে পারে, তার থেকে বেশি হতে পারে না। ধরো কারো ডি ইনফিনিটি, মানে সে কোনো সামনের বস্তুকে দেখতেই পায় না, 50-এও পায় না, 100-তেও পায় না, 1 কিলোমিটারও পায় না, 10 কিলোমিটারও পায় না, তাই তো ইনফিনিটি। যে কারো মায়োপিয়া যদি ইনফিনিটি হয় তখন তার পাওয়ার হতে পারে +4। এটা হলো তোমার এর ত্রুটি, এটা হলো প্রতিকার। পরের প্রশ্ন, সমন্বয় বলতে কি বোঝো? না দেখো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কোনো একটা নববীক্ষণ যন্ত্রের বা টেলিস্কোপের যদি আমরা চূড়ান্ত প্রতিবিম্বকে অসীমে গঠন করি তাকে বলে স্বাভাবিক সমন্বয় বা রিল্যাক্সিং আই। আমরা চোখেকে আরাম দিয়ে দেখতে পাবো, ওটার জন্য সেটা রিল্যাক্সিং আই বা স্বাভাবিক সমন্বয় বলা হয়। একটা অঙ্ক দিয়েছে এর সাথে, আমি পাঠিয়ে দেবো আপনি। অঙ্কতে বলেছে যে একটি নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা 5। স্বাভাবিক সমন্বয় মানে চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে তৈরি হচ্ছে, তাহলে তার বিবর্ধন FO/FE, এটা বলেছে 5। দ্বিতীয় তোমাকে দেওয়া আছে যে যদি দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 0.24 মিটার হয়, আমরা দেখো জানি একটি দূরবীক্ষণ যন্ত্রের যদি স্বাভাবিক সমন্বয়ে থাকে তাহলে তার দৈর্ঘ্য যেটা সেটা হবে ওদের দুজনের ফোকাসের যোগফল। কারণ অসীম থেকে আগত রশ্মি অভিলক্ষে তো ফোকাসে প্রতিবিম্ব তৈরি করছে, এবং যদি আলটিমেট প্রতিবিম্বের বিবর্ধন যদি আমাকে অসীমে করতে হয় তাহলে নিশ্চয়ই আইপিসের জন্য ওই
প্রথম অভিনেত্রের দ্বারা তৈরি করা প্রতিবিম্ব থাকতে হবে আইপিসের ফোকাসে, তাই না? ধরো এটা অভিনেত্র আর এটা অভিলক্ষ্য। তো দেখো এখান থেকে ইনফিনিটি থেকে রশ্মি এসে তো অভিনেত্রের ফোকাসে প্রতিবিম্ব তৈরি করছে। চূড়ান্ত প্রতিবিম্ব যদি আবার অসীমে হয় তাহলে নিশ্চয়ই এই যে আমার নেত্র রয়েছে বা আইপিস রয়েছে এর ফোকাসে যদি থাকে, কারণ অভিনেত্রের তৈরি করা প্রতিবিম্বই তো আমার অভিলক্ষের বস্তু, তাহলে এরও যদি এটা ফোকাস হয় তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। তাই নলের দৈর্ঘ্য এল সমান এফও প্লাস এফি, মড দিলাম কারণ নেগেটিভ পজিটিভটা হবে না। তাহলে এর মান বলা আছে 0.24 মিটার সমান এফও প্লাস এফি। তাহলে আমরা সেন্টিমিটারে বলতে পারি এফও প্লাস এফি সমান 24, এটা সেমি, আর এফও বাই এফি সমান 5, যার ফলে এফও সমান 5 এফি বসি দাও। 5 এফি প্লাস এফি সমান 24, তাহলে এফি সমান 24/6, যোগ করলে 5 রেখে 6, 4 সেন্টিমিটার। তাহলে এর এফি হচ্ছে 4, মানে অভিনেত্রের যে ফোকাস সেটা হচ্ছে 4 আর অভিলক্ষের ফোকাস হয়ে যাবে এফও সমান 5 এফি 20। অভিলক্ষের হয়ে যাচ্ছে তোমার 20 সেমি আর অভিনেত্রের হয়ে যাচ্ছে 4 সেমি। এটা দিয়েছিল অঙ্ক। এবং সাথে আরও একটা 2025 সালের প্রশ্নটা দেখে নেব। এক ব্যক্তি +2D ক্ষমতার চশমা ব্যবহার করেন, তার দৃষ্টি কী ধরনের ত্রুটি? দেখো এটা রিপিট করেছে কোনো একটা সালে, আগেই আমরা করছিলাম যে যদি 2D বা প্লাস ক্ষমতার রাখে তার মানে অবশ্যই সেটাতে হবে হাইপারমেট্রোপিয়ার সমস্যা, এবং সে ব্যবহার করছে যে ফোকাস দৈর্ঘ্যে 50 সেমি ফোকাস দৈর্ঘ্যে সে একটা উত্তল লেন্সকে ব্যবহার করছে। এটা রিপিট হচ্ছে। দু একটা আমি কথা বলি যে রে অপটিক্সের যে বিগত 10 ইয়ার্সের প্রশ্ন 2015 থেকে 2025 সেগুলো শেষ হলো, দুটো ভিডিওই হলো সব মিলিয়ে। কতগুলো জিনিস বলি যে দেখো আর বেশি দিন নেই, তুমি যেগুলো পড়লে এগুলোকে অবশ্যই খাতায় লিখলে এবং কি করবে মাসের ফেব্রুয়ারি 5, 6 বা 6, 7 করে তুমি আর একবার ঘন্টা 4 সময় দিয়ে এই প্রশ্নগুলোকে একবার দেখে নিবে যে কীভাবে সলিউশন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। আমি ভিডিওটা দেখার কথা বলছি না, তুমি যেটা নোট নিয়ে তুললে সেটাই তুমি কিন্তু একবার চেক করে নিলে, এটা কিন্তু করতে হবে, নয়তো তুমি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা চেক করলে আর কিছু বুঝতে পারবে না। একটা দ্বিতীয় একটা টপিকের উপর আমাকে বলতে হয় যে তুমি তোমার পড়াটাকে বাড়াও, কারণ আর গুটিকতক দিনই রয়েছে, তুমি এই কদিন একটু স্যাক্রিফাইস করো, না হয় বাকি সব অভ্যাসগুলো তোমার দিন কাটানোর যে প্রতিদিনে দিন কাটানোর যে একটা মানে কি বলবো সফলভাবে একটা দিন যে নষ্ট করার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলো কাটাও। কিছু না করে দেখবে সারাদিন হয়েছে, কেউ খেলতে গেছে তার একটা রিজন থাকছে যে আমি খেলতে গেছি তাই পড়া হয়নি, কিন্তু এখন যেটা হচ্ছে না করেই কারো পড়া হচ্ছে না, সারাদিন সে কিছুই করছে না, শুধু বিছানায় বসছে, এপাশ যাচ্ছে একবার ওপাশ যাচ্ছে, এবার এই দিকে আসছে একবার সেই দিকে আসছে, একবার উঠছে আবার বসছে আবার বলছে না পড়ি, এই করতে করতে দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার থেকে সকাল হয়ে যাচ্ছে। তাই আগের দিনে পাঁচালি করে রাখো, সেই পাঁচালিগুলোকেই রেগুলার যে পাঁচালিটা করে রাখবে পরের দিন সেগুলোকে টাস্ক হিসাবে নাও এবং 100% টাস্ক কমপ্লিট করার চেষ্টা করো, এবং প্রতিদিন রাত্রেবেলায় সকালে যা যা পড়লে সকাল থেকে যা যা করেছো সেগুলো মেমোরাইজ করো। আবার বলছি সেগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করো, যার ফলে তোমার মাথার কাছে একটা স্ট্রং বার্তা যাবে যে এ ছাড়বে না, এ বেটা আমাকে ছাড়বে না যতক্ষণ না আমাকে মনে করতে যে, তাই সে আর তোমার পড়াগুলোকে দরাজে ঢুকিয়ে দিবে না, আলমারিতে ঢুকিয়ে চাবি দিয়ে দিবে না, সামনেই রাখবে যে আমার মালিক যখনই প্রয়োজন আমাকে বার করে দিতে হবে। এই টাস্কটা করলে কিন্তু মাথার কাছে স্ট্রং বার্তা যাবে যে আমাকে মনে রাখতে হবে, নয়তো মালিক রাত্রেবেলায় আমাকে শান্তি না দিয়ে আমাকে খাটাবে, আমাকে পরিশ্রম করাবে, আমাকে খোঁজা করাবে। এই এক্সপেরিমেন্ট এইটা তুমি করে দেখো, 2-3 দিন করে দেখো, তোমার মেমোরাইজ পাওয়ার তো অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আসি রে অপটিক্সের কথায়। রে অপটিক্সের প্রিভিয়াস ইয়ার আমার দেখতে দেখতে খুব ডিটেলসে দেখতে এবং পুরনো যে প্রশ্নগুলোর মধ্যে সিকোয়েন্স মেলাতে যে এটার পরে এটা পড়েছে, এটার পরে এইটা পড়েছে, তো কিছু জিনিস আমার মনে হয়েছে যে রে অপটিক্সের প্রমাণ যদি থাকে তোমার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকার হচ্ছে প্রতিসরণ থেকে, এবং অঙ্ক দু একটা যদি তোমার প্রশ্নে থেকে থাকে অঙ্কের সম্ভাবনা যেটার থেকে রয়েছে আলোকীয় যন্ত্রাদি, মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ, এর থেকে অঙ্ক পড়ার সম্ভাবনা বেশি। এবং মাইক্রোস্কোপ টেলিস্কোপের জন্যই সবচেয়ে অঙ্ক গোলমাল হয়, তার কারণ কখন কোন ফর্মুলাটা আমি লাগাবো, কখন কোন আমার ইকুয়েশনটা লাগাবো,
এই বিবর্ধনের কোন সমীকরণটাকে আমরা এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব, এটা করা হয় তুলনামূলক সমস্যা হয়ে যায় এটা বুঝতে গিয়ে। তো আমি এরপরে যে স্পেশাল কিছু যেগুলো প্রিভিয়াস ইয়ারে পড়েনি সেই ধরনের বাইরের কিছু প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেরকম নিয়ে আসবো, এবং সেখানে আমি সবচেয়ে বেশি কিন্তু ওই অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের বা টেলিস্কোপ মাইক্রোস্কোপের যে ধরনের অঙ্কগুলো বেশি বেশি পড়ার চান্স এবং যেগুলো কনফিউজ হয় সেগুলোকে আমি বেশি রাখার চেষ্টা করব। চলো আজের মতন শেষ, বাই।